আসসালামু আলাইকুম সবাইকে। আমরা মার্কেটিং মহাসমাবেশটা স্টার্ট করে দিলাম। অনেক অপেক্ষার পর, অনেক জল্পনা কল্পনার পর, অনেক পারমিশন নেওয়ার পরে আমরা আজকের এই মহাসমাবেশটা সফলভাবে শুরু করতে যাচ্ছি। ভাই এবং বোনেরা দলে দলে যোগ দিন আমাদের আজকের এই মার্কেটিং মহাসমাবেশে। মার্কেটিং নিয়ে যার যত কোশ্চেন্স আছে, যার যত কনফিউশন আছে, আজকে আপনারা মন খুলে সেই কোশ্চেনগুলো করতে থাকেন। এবং সমাবেশ সফল করার জন্য আপনাদের কাছেও আমার কিছু রিকোয়েস্ট আছে। অলরেডি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কমেন্ট আসা শুরু করছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, এমনকি অ্যানালগ মার্কেটিং নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, মন খুলে আপনারা কোশ্চেন করবেন। ওকে, সো আমরা আজকে ধীরে শুরু করবো। অলরেডি একজন জানাইছেন যে তিনি মহাসমাবেশে মারামারি চান। মহাসমাবেশ আমরা মারামারি করার জন্য করি নাই, আমরা শিখতে আসছি এই মহাসমাবেশে। মুহররম আলী ভাই চট্টগ্রাম থেকে জয়েন করছেন। সবাই একটু জয়েন করতে থাকেন, একটু কমেন্ট সেকশনে জানতে থাকেন কে কোথা থেকে আপনারা জয়েন করছেন। আমিও এই লাইভটা একটু সবার সাথে শেয়ার করে দেই। আমার নাম সৌরভ, আমি ওস্তাদের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স অ্যান্ড চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করতেছি। অ্যান্ড আজকের সেশনটা আমি হোস্ট করব। মানে এত এত মানুষের মাঝখানে বা এত এত মার্কেটারদের মাঝখানে জানি না কতটুকু কি কোশ্চেন করতে পারবো। একটা চমৎকার আড্ডা হবে। মহাসমাবেশকে সফল করার জন্য আমি প্রস্তুত, এখন আপনাদের প্রস্তুত হবার পালা। তো নিশ্চয়ই মহাসমাবেশে আপনারা আমার কথা শুনতে আসেন নাই, মহাসমাবেশে আপনারা আসছেন আমাদের আজকে যারা নেতা, মন্ত্রী, যারা বক্তব্য রাখবেন। তো আমি তাদেরকে এক এক করে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি। তো সবার প্রথমে আমি স্ক্রিনে ডেকে নিচ্ছি শেখ পিয়াস ইসলাম ভাইকে। ভাই বর্তমানে নগদের ব্র্যান্ড এন্ড ডিজিটালে তিনি সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করতেছেন। আসসালামু আলাইকুম পিয়াস ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বেশ বেশ ভালো আছি। আপনি এই মহাসমাবেশে যোগ দিয়েছেন, সেজন্য ওস্তাদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। দেন আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের মহাসমাবেশের আরেকজন বক্তা, রাসেল এ কাউসার ভাইকে। তো রাসেল ভাইকে আপনারা আই থিঙ্ক সবাই চিনেন। লার্ন উইথ রাসেল বা লার্ন মেটার এখন তিনি ফাউন্ডার হিসেবে কাজ করতেছেন। টিম ডিজিটাল নামে তার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিও আছে। সো রাসেল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সৌরভ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো আছি। আর এখন আমি স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের আজকের মহাসমাবেশের আরেকজন বক্তা, শামীম বসকে। আর তিনি স্কিল আপারের ফাউন্ডার। তো নতুন করে আসলে পরিচয় করার কিছু নেই। তো বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনি মিউট হয়ে আছেন, ভাই আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, বেশ ভালো আছি। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি যে ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। অ্যাজ ওয়েল এজ যারা এখানে পার্টিসিপেট করতেছেন সবাইকে ধন্যবাদ এন্ড ওয়েলকাম টু আওয়ার সেশন। এক্স্যাক্টলি। এখন আমি ডেকে নিচ্ছি আরেকজন শামীম ভাইকে, রাশিদুল হাসান শামীম ভাই। তিনি ঘরের বাজারের ব্র্যান্ড এন্ড ডিজিটালের বা ব্র্যান্ড এন্ড গ্রোথে তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছেন। তো শামীম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? থ্যাংক ইউ সৌরভ ভাই ইনভাইট করার জন্য। ওকে ভাই, তাহলে ভাই আমরা আস্তে ধীরে আমাদের মহাসমাবেশের যে বক্তব্য আছে, আমাদের যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো একে একে আমরা উত্থাপন করতে থাকি। এবং যাতে আমরা মহাসমাবেশকে সফল করতে পারি সেজন্য আবার অলরেডি দেখতে যে কমেন্ট সেকশন ভরে গেছে, অনেক অনেক কমেন্ট। ওকে, তো আমরা তাহলে আস্তে ধীরে ফার্স্টে শুরু করি। তো একদম সবার প্রথমেই আমি আসলে কোশ্চেনটা করতে চাইবো পিয়াস ভাইকে। তো যেটা একদম মানে কি বলবো যে মহাসমাবেশ আজকে প্রথম একটা দাবি আমরা গতকালকে থেকেই শুনে আসতেছিলাম যে এই মহাসমাবেশের নাম কেন মার্কেটিং মহাসমাবেশ, কেন ডিজিটাল মার্কেটিং মহাসমাবেশ না। তো এই জায়গা থেকে যদি পিয়ার ভাই একটু জিজ্ঞেস করি যে ভাই, মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, এই দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা, বা থাকলে সেটা আসলে কি, এটা যদি একটু পিয়ার ভাই আমাদেরকে যদি একটু গাইড করতে। থ্যাংক ইউ সৌরভ ভাই।
First of all, I am really appreciating the OSA team for arranging this Maha Shamabesh, especially marketing Maha Shamabesh. তো সংগ্রামী সাথীবৃন্দ, বাংলার আকাশে এখন মার্কেটের খুবই বাজে অবস্থা যাচ্ছে। দেশ জুড়ে চলছে অনেক ধরনের টনিক বিক্রির অনেক কিছু। মার্কেটিং এর নামে যা হচ্ছে তা একদল চক্রান্তের শিকার, আর কিছুই নয়। ছোট ছোট বটিকা আকারে যা বিক্রি হচ্ছে তা থেকে দূরে থাকতে হবে। মার্কেটিং কে জানতে এবং শিখতে হলে মার্কেটে যেতে হবে, ঘরে বসে মার্কেটিং শেখা যায় না। ঠিক আছে, এটা গেল নেতাদের মতো কথা। আচ্ছা, এটার একটা মজার স্টোরি আছে যে মার্কেটিং কি শুধু ডিজিটালের মধ্যে আবদ্ধ নাকি মার্কেটিং এর আসলে বড় কোনো জায়গা আছে। দেখেন, ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং বলে দুইটা টার্ম খুব পরিচিত বর্তমান যুগে। কোথাও কথা বলতে গেলেই এই দুইটা জিনিস নিয়ে কথা চলে আসে, ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং। দেখেন, খুব সিম্পল একটা জিনিস বলি, যে জিনিসটাকে আপনারা আছে ট্রেডিশনাল বলতেছেন, একসময় এটাই মডার্ন ছিল, যে সময়ের সাথে সাথে ট্রেডিশনাল হয়ে গেছে আর ডিজিটাল নামক জিনিসের আবির্ভাব হচ্ছে। তো দুটো অবশ্যই সেপারেট জিনিস, যেটা এক জিনিস না। কারণ ওই যে বললাম যে মার্কেটিং এর একটা ছোট্ট পার্ট হতেছে ডিজিটাল, ছোট্ট না, বেশ বড় পার্ট। এখন আগে ছোট্ট পার্ট ছিল, বাট দিনকে দিন এই বাজেটটা বাড়তেছে। বাজেট বাড়ার অনেকগুলো কারণ আছে। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমরা আসলে কমিউনিকেশনটা করি কাদের জন্য? মানুষের জন্য, তাই না? টার্গেট মার্কেটের জন্য বা মানুষের জন্য। তো সেই মানুষ কোন মিডিয়া কিভাবে ইউজ করবে তার উপরে আসলে আমার মার্কেটিংটা করতে হবে। যেমন খুব প্রাচীন দিকে যদি যান তাহলে দেখবেন যে মার্কেটিং মানে ছিল হচ্ছে গিয়ে যেখানে অনেক বেশি মানুষ গ্যাদার হয় সেখানে তোমার পণ্যটার প্রচার করো। দ্যাট ওয়াজ দ্য একদম বেসিক রুল অফ মার্কেটিং। যেখানে মানুষ আছে সেখানে যাও, সেখানে যেয়ে তোমার পণ্যের গল্প বলো না প্রচারণা করো, কোনটা করবা করো। তো মানুষ কোথায় আছে আমাকে এটা বুঝতে হবে। মানুষ যদি টিকটকে থাকে তাহলে টিকটকে যাইতে হবে, মানুষ ধানমন্ডি লেগে থাকে ধানমন্ডি লেগে যাইতে হবে, মানুষ টিভিতে থাকে টিভিতে যেতে হবে। তো দ্যাট ইজ বেসিক্যালি কন্টেন্ট নিয়ে কমিউনিকেশন যাওয়া বা মার্কেটিং। আরো বড় জিনিস, মার্কেটিং এর সাথে রিসার্চ জড়িত, মার্কেটিং এর সাথে অনেক সময় ইনডিরেক্টলি কমার্শিয়াল পার্ট জড়িত। শুধু যে মার্কেটিং মানে মার্কেটিং তা না, মার্কেটিং এর সাথে অতপ্রতভাবে যে জিনিসটা জড়িত, মানে যেটা শুনলে বসরা খুব খুশি হয়, সেটা হচ্ছে সেলস জড়িত। আপনি ধুমায়া মার্কেটিং করে যাচ্ছেন, ব্র্যান্ডিং করে যাচ্ছেন, কিন্তু সেলস এর খবর নাই, তাহলে তো আসলে হবে না। তবে হ্যাঁ, দেয়ার ইজ এ পারপাস অফ এভরি কমিউনিকেশন। কিছু কমিউনিকেশন থাকেই হইতেছে যে ব্রেইনে সেট করার জন্য, আর কিছু কমিউনিকেশন থাকে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়ার জন্য। সো মার্কেটিং জিনিসটা যদি বলেন, এটা অনেক বড়, এখন আরো বড় হইতেছে, 5 বছর পরে আরো বড় হবে। তার মধ্যে ডিজিটাল একটা পোর্শন যে এখন আসলে অনেকটা জায়গা নিয়ে আছে। অনেকটা মানে আমি যদি বলি, আমি যখন ক্যারিয়ার শুরু করছিলাম তখন ডিজিটালে কোনো বাজেট ছিল না। আই স্টিল ক্যান রিমেম্বার 2013-14 দিকে যখন আমি প্রথম বাংলাদেশের জন্য অ্যাড ডিজাইন করতে যাই, তখন মনে হয় অ্যানালাইজানের সুমিত ভাইরা, মানে রিদওয়ান ভাইরা প্রথম দিকে এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা প্রচলন করে, এবং এটা স্যামসাং এর জন্য তারা করছিল। ওই মুহূর্তে অ্যানালাইজানের সুমিত ভাই টেক দেখতো, বেসিক্যালি রিদওয়ান ভাই উনি এই ক্লায়েন্ট গুলারে বুঝাইতো, ব্র্যান্ড গুলারে বুঝাইতো যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, কেন করবা, কেন এটার ফিচার আছে, এবং উনি খুবই স্ট্রাগল করছে ফ্র্যাঙ্কলি সেইং। অন দ্যাট টাইম গিকি সোশ্যাল, ওয়েবেল, অনেকগুলো এজেন্সি ছিল যারা ছোট ছোট ছিল, তারা না মার্কেটটা শেপ করছেন। আই এম সো প্রাউড দ্যাট আমি গিকি সোশ্যালের একদম প্রথম দিকের মানুষজনদের মধ্যে একজন। এবং আমরা আসলে এই মার্কেটটা তৈরি করার জন্য আমি, সাগর, সাইমম, দিয়া, ইফতি, আমরা সবাই মিলে ক্লায়েন্টদের অনেক বুঝাইতাম। তখন বাজেট মানে 2-3 লাখ টাকা বাজেট বের করতে পারলে আমরা মনে করতাম যে হচ্ছে গিয়ে অনেক কিছু পেয়ে গেছি। আর এখন মান্থলি কোটি টাকা বাজেটের কোনো বাজেট না ডিজিটাল, মানে 2-3 কোটি টাকা পানি ভাত। ডিজিটালে যদি করতে যান, বছরে ডিজিটালের বাজেট কই যায়? এমএনসি গুলা কিংবা এফএমসি যে ব্র্যান্ড গুলা আছে সেগুলো আসে অনেক। তার মানে হচ্ছে বাজেটটা বাড়তেছে। কেন বাজেট বাড়তেছে? বিকজ এইখানে জেনারেশনটা চেঞ্জ হইতেছে এবং জেনারেশন অনেক বেশি ডিজিটাল স্যার। তো খুব স্বাভাবিকভাবেই মার্কেটিং এর একটা বড় অংশ হচ্ছে ডিজিটাল। তার মানে ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটিং এর সবকিছু তা। মার্কেটিং এর আরো অনেকগুলো শাখা প্রশাখা আছে। তো দুইটা এক জিনিস না, দুইটাকে আলাদা করতে হবে। একটা হচ্ছে বাপ, আর একটা হচ্ছে বেটা, বড় বেটা আর কি। ব্যাপারটা এরকম। রটিত ভাই, থ্যাংক ইউ। ওকে, এই বিষয়টা নিয়ে গতকালকে থেকে আমরা হচ্ছে প্রচুর আলোচনা সমালোচনা, স্বাভাবিকভাবে একটা মার্কেটিং মহাসমাবেশ করতে গেলে আলোচনা সমালোচনা তো আসবেই। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা আবার একটু কাউসার ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে ভাই, যখনই এই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন কথাবার্তা চলে আসে, তো বিশেষ করে যারা এখন একদম নতুন, যারা বেসিক্যালি এই সেক্টরটাতে আসবে, যাতে টার্গেটটাই থাকে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, তো ওদের মধ্যে একটা দেখা যায় যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শেখা মানে হচ্ছে আমাকে আসলে ফেসবুক অ্যাড শেখা, ডিজিটাল মার্কেটিং শেখা মানে হচ্ছে গুগল অ্যাড শেখা বা টুলস গুলা শেখা।
তো এই জায়গা থেকে হচ্ছে রাসেল ভাই, আপনার কি মনে হয় যে আমরা মার্কেটিং এর যে বেসিক যে ফান্ডামেন্টাল গুলো থাকে, যে কন্টেন্ট, কপি, ডিজাইন, এই জায়গাগুলো থেকে একটু হয়তো বা দূরে সরে যাচ্ছি, বা এই জায়গায় যদি আপনার কোনো যদি ইনপুট থাকে যেটা আপনি চাচ্ছেন যারা নতুন যারা এই সেক্টরে আসছে তাদেরকে দেওয়ার জন্য, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। সৌরভ ভাই, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। সেকেন্ড থিং হচ্ছে, সেকেন্ড থিং আমি ফার্স্ট থিংটাকে বলি, সেকেন্ড থিংটা পরে বলি। আমি একটা সেকেন্ড কথা ফার্স্টে বলতে চাইছিলাম, ফার্স্ট কথা সেকেন্ডে বলতে চাইছিলাম, বাট পিয়াস ভাইয়ের একটা কথা থেকে সেকেন্ডকে ফার্স্ট বলতেছি। প্রথমত এই মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি, এটা নিয়ে না একটা বিরাট জগা খিচুড়ি আছে মার্কেটে। আমি খুবই সিম্পল জিনিস বুঝি। সিম্পল জিনিস হচ্ছে মার্কেটিংও কিছুই না, ডিজিটাল মার্কেটিংও কিছুই না, আবার মার্কেটিংও সবকিছু, ডিজিটালও সবকিছু। কনসেপ্ট একটাই, এটা আপনি ডিজিটাল মার্কেটার হন, কনসেপ্টটা খুবই সিম্পল। ওয়াই পিপল উইল বাই মাই প্রোডাক্ট। শুধু এই ওয়াই আনসারটা খুঁজে বের করেন। আপনার ওস্তাদের কথার কথা, আমি জানি না ওস্তাদের মানে মার্কেটিং, আমি এভাবে চিন্তা করি মার্কেটিং মানে যদি রাস্তায় ঘুরতে হয় আমাদেরকে, কথার কথা, ওস্তাদ তো রাস্তায় ঘুরে ঘুরে মার্কেটিং করে না, ওরা সব ডিজিটালি করে। সো পয়েন্ট হচ্ছে আমি নিজেও এমন ক্লায়েন্ট ডিল করছি যাদের নিজেদের কোনো মার্কেটিং টিম নাই, জাস্ট একটা ডিজিটাল মার্কেটিং টিমের উপর বেস করে মাসে 10 লাখ টাকা থেকে শুরু করে মাসে 30 কোটি টাকা সেল করতেছে। এখন একটা শোরুম থেকে 6টা শোরুম হয়ে গেছে পুরো বাংলাদেশে। আমারই নিজের একটা ক্লায়েন্ট, শামীম ভাই আমার ক্লায়েন্টকে চিনে, জাস্ট 10 লাখ টাকার একটা কোম্পানি, 30 কোটি টাকা মান্থলি টার্ন ওভার, হ্যাঁ, বছরে জাস্ট ইমাজিন করেন। তো ওনারা এমন কোনো মার্কেটিং টিম তৈরি করে নাই যেটা আসলে প্রোডাক্ট রিসার্চ করতেছে, যেটা আসলে মার্কেট রিসার্চ করতেছে। ব্যাপারটা এটা না, আমার কাছে যেটা সিম্পলি মনে হয় সেটা হচ্ছে ওয়াই পিপল উইল বাই মাই প্রোডাক্ট, জাস্ট সিম্পল এটা। আপনি ওয়াই এর আনসারটা খুঁজে বের করেন। আমার মনে হয় ওয়াই এর আনসারটা খুঁজে বের করতে পারলে এবার মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, সবকিছু ক্লিক করবে। আর এই ওয়াই খুঁজে বের করতে না পারলে মার্কেটিংও কাজ করবে না, ডিজিটাল মার্কেটিংও কাজ করতে পারবে না। বহু কোম্পানি আমরা দেখছি বড় বড় মার্কেটিং টিম নিয়ে গায়েব হয়ে গেছে, বহু কোম্পানি দেখছি বড় বড় ডিজিটাল মার্কেটিং টিম নিয়েও গায়েব হয়ে গেছে। সো প্রথম পয়েন্ট হচ্ছে এটা। আর আমি সময় যখনই আমি যেমন ওস্তাদি আমার নিজের কোর্স আছে, আমি আমার কোর্সগুলোতে অলওয়েজ ট্রাই করি ডিজিটাল মার্কেটিং এর আগে একদম বেসিক অফ মার্কেটিং জিনিসগুলোকে বোঝানো, যে মার্কেট কি, মার্কেটিং কি। এটা একটা মানে বিরাট ভুল কনসেপশন। আমরা ডিজিটাল মার্কেটিং মানেই কিন্তু ডিজিটাল যুগ মার্কেটিং, কিন্তু আমাদের ছেলেবেলা কেন যেন মার্কেটিংকে বাদ দিয়ে, মার্কেটিংটাকেই বাদ দিয়ে শুধু ডিজিটালটাতেই ফোকাস করতেছে। তবে এখানেও একটা কথা আছে ভাই, আপনি লোকাল মার্কেট মানে আমাদের বাংলাদেশের মার্কেটের জন্য মার্কেটিং চিন্তা করতেছেন, যেহেতু আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার বা আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটা ফ্রিল্যান্সিং বেসড, এখানেও একটা কথা আছে, আমরা কি শুধুমাত্র ডিজিটাল মানে লোকাল মার্কেট চিন্তা করতেছি নাকি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের চিন্তা করতেছি? আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য এজ এ ডিজিটাল মার্কেটে কাজ করি, আমাদের কিন্তু ওই মার্কেটকে ডেভেলপ করা লাগে না, মার্কেট ডেভেলপ করা থাকে, আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি। সো এই জন্য আমি বলি কি ডিজিটাল মার্কেটিংটাকে একটু আলাদা রাখা উচিত, মার্কেটিংটাকে একটু আলাদা রাখা উচিত। মার্কেটিং অবশ্যই একটা কোম্পানির ফান্ডামেন্টাল, একটা কোম্পানির বেস। সো ওই বেসটাকে ঠিক রেখে ওটার উপর যদি মার্কেটিং এর একটা লেয়ার দেওয়া যায় বা ডিজিটাল মার্কেটিং এর একটা লেয়ার দেওয়া যায়, তখনই বেসিক্যালি একটা কোম্পানি ফ্লরিশ হয়। আমি আমার ছোট একটা কেস শেয়ার করি। আমরা ভেরি রিসেন্টলি গুলশানে অফিস শিফট করছি, ভেরি রিসেন্টলি, আমরা জাস্ট এই মাসেই। তো গুলশানে অফিস শিফট করার পর আমরা আমাদের বাজেট হাই দিছি। আমরা আগে যেখানে হয়তো ছোট ক্লায়েন্ট নিয়ে কাজ করতাম, আমরা ছোট ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছি না, এখন নিজেদের একটা ডিমান্ড বাড়াইছি। আমরা একটা জিনিস, আমার গত 4-5 বছর মার্কেটে কাজ করার একটা এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিম তখনই খুব ভালো কাজ করতে পারে যখন একটা কোম্পানির মার্কেটিং টিম থাকে। এটা আমার একদম নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। ডিজিটাল মার্কেটিং টিম তখনই, যেমন আমাদের শামীম ভাই আছে ঘরে বাজারে কাজ করতেছে, এখন শামীম ভাই ঘরে বাজারে হয়তো এখন মধু খাচ্ছে, শামীম ভাইয়ের কিন্তু এখন মধুর সিজন, কারণ ঘরে বাজার জায়গাটা স্টাবলিশ করে ফেলছে। বাট শামীম ভাই যদি প্রথম দিকে যাইতো, যখন আমাদের, আমি ওনার নামটা ভুলে গেছি, উনি যখন প্রথম আম বিক্রি করতো, আমি জানি না জানি এটা আপনার কিনা বা শামীম ভাই জানি কিনা, উনি কিন্তু প্রথম আম বিক্রেতা হিসেবে মার্কেটে আসছিলেন, আমি ওনার নামটা ভুলে গেছি, ঘরে বাজারে যিনি হুজুর যিনি। সো শামীম ভাই কিন্তু এখন উনি একটা জায়গা তৈরি করে ফেলার পর এখন কিন্তু খুব মজা করতে পারতেছে। বাট এই মজাটা তখন করতে পারতো না যদি স্টার্টিং এ শামীম ভাই এই ক্লায়েন্টটাকে বা উনি ওখানে যে জব করতেন বা হোয়াট এভার। সো এই কারণে আমার স্ট্রং বিলিভ হচ্ছে একটা মার্কেটিং এর বেস থাকা উচিত প্রত্যেকটা কোম্পানির। আর প্রত্যেকটা কোম্পানির যদি মার্কেটিং এর বেস থাকা উচিত, তাহলে এজ এ আমরা ডিজিটাল মার্কেটার আমাদেরও মার্কেটিং এর বেসমেন্টটা অবশ্যই থাকা উচিত। আর মার্কেটিং এর বেসমেন্টটা না থাকলে ডিজিটাল মার্কেটিংটা কখনোই জমে না। যখন আমরা ডিজিটাল মার্কেটাররা মার্কেটে গিয়ে হয়তো মাঝে মাঝে বলি যে
ডাটা অ্যানালাইসিস, উইদাউট ডাটা ভাই মার্কেটে কিছু নেই, এটা আমরা বলি। কিন্তু পয়েন্ট হচ্ছে মার্কেটিং এর বেসমেন্টটা থাকা উচিত, দেন ডিজিটাল মার্কেটিংটা লেয়ারটা যখন পড়ে তখন এই কোম্পানিটা ফ্লরিশ করে, আদারওয়াইজ কোম্পানিটা কিন্তু ফ্লরিশ করতে পারে না। আর আমাকে সৌরভ ভাই যে কোয়েশ্চেনটা করছেন, এই কোয়েশ্চেনটার বেসমেন্টটা তৈরি কোথা থেকে যায়? যেহেতু বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর আমার ধারণা 80% পোর্শন হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে যাদের ফোকাস হচ্ছে ফ্রিল্যান্সিং। ওই ফ্রিল্যান্সিং করতে গেলে না মার্কেটিং বোঝা লাগে না, ওই কন্টেন্ট বোঝা লাগে না, কপি বোঝা লাগে না। কারণ আমাদের ফ্রিল্যান্সারদের কাজ হইলো ক্লায়েন্ট ওইদিকে মধু রেডি করে রাখছে, আমরা শুধু ঢিল মারবো মৌচাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। সো এই কারণে আমাদের দেশে এই পার্সপেক্টিভটা তৈরি হয়ে গেছে। বাট আমি স্ট্রংলি বিলিভ করি শামীম ভাই, পিয়াস ভাই যেটা বলছেন যে মার্কেটিং এর একটা বেসমেন্ট আমাদের অবশ্যই 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 থাকা উচিত, দেন আমরা ডিজিটাল মার্কেটাররা ওখানে ভালো করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এই বিষয়টা আমাদের সাথে আরেকবার একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং এই জায়গা থেকে ভাই আমার আরেকটা কোশ্চেন যেটা থাকবে বেসিক্যালি হচ্ছে শামীম বসের কাছে আর কি। আমি একজনকে শামীম ভাই রাখবো, একজনকে শামীম বস রাখবো। বস মানে হচ্ছে শামীম ভাই, শামীম হোসেন ভাইকে আমি শামীম বস বলে সম্বোধন করবো, আর শামীম ভাইকে শামীম ভাই বলে সম্বোধন করবো। আদারওয়াইজ হচ্ছে জিনিসটা ওলটপালট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো হচ্ছে শামীম বসের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ভাই আমরা গত কয়েক বছর ধরে দেখে আসতেছি, আফটার করোনা বলি, বিফোর করোনা বলি, সবসময় 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 শামীম ভাই একটা জায়গায় মানে থাকে না যে এটা আমার আদত হয়ে গেছে যে যা কিছুই করি না কেন আমাকে ওইটার একদম ডিপে গিয়ে হচ্ছে জানতে হবে, একদম ডিপে গিয়ে জানতে হবে। এটা শামীম ভাই দেখছি যে এটা বিভিন্ন সময় সে সবসময় এটা ইয়ে করে, এখনো সে করে যাচ্ছে কমিউনিটির জন্য যে শিখবো যখন একদম হচ্ছে ডিপে গিয়ে হচ্ছে বেসিক্যালি শিখবো। তো এই জায়গাতে আমার হচ্ছে আসলে শামীম ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, যেটা অনেক স্টুডেন্টরা কোশ্চেন করেছে, ভাই মানে নিতে পারি না তো, তো আসলে যদি না পারি তো আসলে কিভাবে আমরা আসলে এত ডিপে যাব? আমরা যে কোনো টুল বলি বা যে কোনো সেক্টরই বলি, সেই সেক্টরটার একদম হচ্ছে লাস্ট মাইল পর্যন্ত আসলে কিভাবে যাওয়া যায়, মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার যে একটা এইটা শামীম ভাই আসলে কেন বলেন? এবং হচ্ছে কেউ যদি করতে চায় তো তার জন্য যদি শামীম ভাইয়ের যদি কোনো সাজেশন যদি থাকে আর কি, শামীম বসের কাছে কোশ্চেনটা। ধন্যবাদ। আচ্ছা, দেখেন আমরা সবসময় বলি বা আমি সবসময় বলার চেষ্টা করি যে ভাই মানে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের সুখ ওই একটার বেশি না, নাকি একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। তাহলে কেন বলি? এখানে কিন্তু আমি আরেকটা কথাও বলি যে বাদ বাকি বিষয়গুলোতে একটা এভারেজ নলেজ থাকবে। যেমন ধরেন আমরা যদি একটা টিমের কথা বলি, হ্যাঁ আমরা যদি একটা টিমের কথা বলি, তো সেখানে ধরেন আমরা যদি ডিজিটাল পার্সপেক্টিভে বলি আর কি, তাহলে হচ্ছে যে ধরো তোমার গুগল অ্যাডস এক্সপার্ট থাকে, এসইও এক্সপার্ট থাকে, ইমেল মার্কেটিং এক্সপার্ট থাকে, ওয়েব অ্যানালিস্ট থাকে, তাই না? বা টিকটক অ্যাড বা পেইড মিডিয়া দুই তিনটা একসাথে করে, ফেসবুক অ্যাডভার্টাইজিং করে, তাই না? তো কন্টেন্ট রাইটিং এর একটা ব্যাপার আছে, কন্টেন্টের একটা ব্যাপার আছে, তাই না? তার মানে কিন্তু এখানে গ্রাফিক্স ডিজাইনার, মোশন গ্রাফার, তারপরে হচ্ছে তোমার ওয়েবসাইটে একটা আমরা ল্যান্ডিং পেজ নিয়ে খেলা করি, এখানে ইউএক্স ইউআই ডিজাইনার, ওয়েব ডেভেলপার একটা ব্যাপার আছে। এখন তার মানে কি তুমি ভাই মার্কেট, আমি এই কথাগুলো আসবো রাসেল ভাই আর পিয়াজ ভাইয়ের কথাটা আসবে একটু পরে, তার আগে এই কথাটা শেষ করি যে তুমি মার্কেটিং বলো ডিজিটাল মার্কেটিং বলো ভাই, এটা তো দিন শেষে একটা টিম ওয়ার্ক। তো আমরা সবসময় বলি যে ভাই তুমি একটা বা দুইটা বিষয়ে একদম এক্সপার্ট লেভেলে যেতে হবে, আর বাকিগুলোতে একটা এভারেজ নলেজ থাকতে হবে, যাতে টিম ওয়ার্ক, যেহেতু টিমদের সাথে কাজ করা যায়। তুমি ভাই জানোই না যে সিটিএ বাটন কেমন হয় দেখতে, তার কালার কেমন হয়, তাহলে তুমি কিভাবে ভাই একজন গ্রাফিক্স ডিজাইনারে বলবে যে ভাই এটা একটু করে দাও, তারপরে ওটা আবার ইউএক্স ইউআই ডিজাইনার ধরো বসাবে হ্যান্ড যাই হোক পয়েন্টটা। তো এই জন্য আমি বলি যে ভাই একটা বা দুইটা বিষয়ে আমরা এক্সপার্ট হলে তাহলে, আর আমি আজকে একটা কথা আছে যে বস কিলোমিটার আলোচনা হয় ভাই, বস হও ভাই বসে যাও। এবং আপনি দেখেন যে কোনো পেশায়, আপনি ইঞ্জিনিয়ারিং পেশায় যান, এই ধরেন আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ধরো তোমার আরো যে বিষয়গুলো আছে, তাই না? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আলাদা আলাদা করেছে কেন? তার মানে কি অন্যান্য যখন এই বিএসসি বা এমএসসি তে যখন এই যেগুলো পড়ায় তখন কি অন্যান্য বিষয়গুলো থেকে পড়ায় না? পড়ায় কিন্তু। তার মানে ওই জায়গাগুলোতে তার এভারেজ নলেজ, বাকি যে কোনো একটা বিষয় নিয়ে সে হচ্ছে যে এক্সপার্ট লেভেলে স্পেশালাইজড লেভেলে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো
একটু সিম্পল একটা হিসাব বলেন তো ভাই, একটা স্পেশালাইজড এমডি করা, এফআরসিএস এফটিএস সবাই করে, যে ডাক্তার এমডি সর্বোচ্চ পদ ডাক্তারি, সে কি বেশি সেই রোগীর ভিজিট বেশি, নাকি যে সবেমাত্র ইয়া পাস করেছে দাঁড়িয়ে তার ভিজিট বেশি? স্বাভাবিকভাবে যে তার বেশি বেশি, তাই না ব্যাপারটা? তো কারণ কি? কারণ সে যেকোনো একটা বিষয়ে স্পেশালাইজড, ওই ডাক্তার কবে করবে, 1 মাস পরও ইয়া দেয়। এই জন্য হচ্ছে যে আমরা বলছি যে, আমি বলছি ডিজিটাল মার্কেটিং বা কারণ আপনি যে পেশায় যান না কেন, একটা বা দুইটা বিষয় আপনাকে স্পেশালাইজড হতে হবে। যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, বাকি বিষয়গুলো তো তোমার একটা অ্যাভারেজ নলেজ থাকতে হবে, যাতে কমিউনিকেশনটা হয়। এই কথাটা বলেছি। আরেকটা প্রশ্ন ছিল আপনার, যে কিভাবে আমরা ওই জায়গাটা যেতে পারি। তার মানে আপনাকে প্রথমে ভাই এসএসসি পাস করো, ইন্টারমিডিয়েট পাস করো, তারপরে ডাক্তারিতে ভর্তি হও, তারপরে ভাই লন্ডন জার্মানি থেকে এফসিএস এফআরসিএস, তারপরে এমডি করো, তারপরে না আপনাকে থেকে যেতে হবে। তার মানে কি? আমরা যদি এই জায়গা থেকে বলি ভাই তুমি বেসিক কোর্সটা করো, এবং বেসিক করার সময় আমি বলি কি জানেন, ডিজিটাল মার্কেটিং সব যতগুলোই আছে না সবগুলো একবার করে ফেলেন। এর মধ্যে থেকে একটা বা দুইটা বিষয় আপনার দেখবেন সাবকনশিয়াস মাইন্ড বলবে অটোমেটিক, যেটা উস্তাদে যেটা করে আমি অ্যাপ্রিসিয়েট করি, ওরা 12টা কোর্স সব কিছুর মধ্যে আছে। এখন এইগুলো কি শুধুমাত্র বেসিক আছে? বেসিক অ্যাডভান্স লেভেলেই কিন্তু আছে। আপনি সবগুলোই করেন, পুরোটাই শেষ করেন, এর মধ্যে দেখবেন একটা বা দুইটা বিষয় আপনার খুবই ভালো লাগবে, যে এটা তো আমি পারবো, আরে এটা তো আমার সাথে যায়। ওই দুইটা বিষয়ে আপনি আরো নলেজ, এখানেও কিন্তু অ্যাডভান্স থাকে। অ্যাডভান্স মানে ট্রেনিং এ তো ভাই আপনার সবকিছু শেখানো যায় না, তাই না? মানে যুদ্ধে যাওয়ার আগে আপনাকে যুদ্ধ কৌশল কেমন হয়, এই অস্ত্রপাতি চালানো শেখানো, তাই না? যুদ্ধে যাওয়ার পরে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা হয়, আর সেটা রিয়েল এক্সপিরিয়েন্স, তাই না? এবং সেখানে যে আপনার উল্টো উল্টো ঘটনা ঘটে না, যে প্ল্যান করে গেছেন দেখা যাচ্ছে সেটাও হয় না। তো এই জন্য হচ্ছে যে একটা ট্রেনিং আপনাকে ওই পর্যন্ত নিয়ে যায়। এরপর আপনি যখন কাজ করেন, কাজের করতে 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 একটা অভিজ্ঞতা আসে, তাই না? এমনি থেকে পাওয়া যায় না, তাই না? একজন ডাক্তার তো মানে একটা সার্টেন টাইপ, একজন ড্রাইভার একটা সার্টেন টাইম পরে সে পাকা ড্রাইভার, তাই না? তো এই ধাপগুলো আপনাকে আসলে পার করে যেতে হবে, এটা। আচ্ছা, ওই প্রশ্নের আমি একটু ইয়া করি আর কি, মানে আমি যেহেতু ওই প্রশ্ন আমার না, তারপর আমি বলি ভাই, ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং বলে যারা মার্কেটিং এ কাজ করে, আদৌ কি কিছু আছে ভাই? শব্দ একটাই, মার্কেটিং। এবং মার্কেটিং এ আমরা 4P 7P 9P পড়ালেখা করছি না ভাই? তো ওইখানে হচ্ছে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত আমরা এসে কাজ করি, তাই না? তো একটা প্রোডাক্ট ডেভেলপ আরো এরপরে 7P 9P আরো বেশি কিছু আছে, আমি তোর ওইটা দিয়ে ঢুকতে পারলাম, তাই না? তার মানে হলো যে আমরা এখন পর্যন্ত যে কথাগুলো বলি মার্কেটিং কমিউনিকেশন নিয়ে কথা বলি। ভাই তো আমি মার্কেটিং কমিউনিকেশন কি ওই শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করার মতো প্রথমে একটা মাইয়া গান গাবে, তারপর আমি শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করব, নাকি হচ্ছে যে মানে ওই ফেসবুকে যেমন এসে যাবো, ব্যাপারটা, তাই না? এই জায়গাটা ভাই সবাই সমান, শুধু এই জায়গাটুকুর কারণে হচ্ছে আপনি নাম দিয়েছেন হচ্ছে যে ডিজিটাল, কিন্তু কোর ব্যবসাটা তো মার্কেটিং, ব্যাপারটা, তাই না? আমরা ট্রেডিশনাল ডিজিটাল মার্কেটিং বলে কেন আসলো ভাই? মার্কেটিং। ওখানে আপনার প্রোডাক্ট রিসার্চ করো, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করো, প্রাইসিং সেট করো, তারপরে ভাই মার্কেটে এইবার তুমি কিভাবে দিচ্ছ, ব্যাপারটা, তাই না? এখানে ছোট ভাই বড় ভাই ছেলে মেয়ে এগুলোর কোনো ব্যাপার নেই, মার্কেটিং। আমি তাই মনে করি। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ শাহিম ভাই, এত সুন্দর করে বিষয়টা আমাদের সাথে ইয়ে করার জন্য। আসলে যুদ্ধে যাবার আগে আমাদের আসলে প্রস্তুতিটা সব জায়গা সম্পর্কে আইডিয়া রাখা উচিত, কিন্তু যুদ্ধে গিয়ে তো আমি একই সাথে তলোয়ার আর হচ্ছে গুলি একসাথে চালাবো না, যে কোনো একটা চাল চলবে, বাকিগুলো সম্পর্কে যাতে আমার হচ্ছে আইডিয়াটা থাকে আর কি। আচ্ছা, যেহেতু রাসেল কাউসার ভাইকে একটু আগে মুভ করতে হবে, তো আমি রাসেল কাউসার ভাইকে লাস্ট একটা কোশ্চেন দিয়ে হচ্ছে বেসিক্যালি আজকে এটা শেষ করব, মানে রাসেল ভাইয়ের জন্য শেষ করবো, বাকিটা আমরা বেসিক্যালি চালাতে থাকবো আর কি। তো রাসেল ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, লাস্ট একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ভাই বাংলাদেশে যদি বলি যে আপনি যেটা অলরেডি হচ্ছে বলছেন যে বাংলাদেশে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসে 80% ফোকাস থাকে হচ্ছে বেসিক্যালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। এটার অর্থ কি এরকম দাঁড়ায় যে তার মানে কি বাংলাদেশে লোকাল যে ক্লায়েন্ট, লোকাল যে ইয়াগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, তারা আসলে মানে ডিজিটাল মার্কেটার বলি বা মার্কেটার, তারা আসলে এইভাবে হায়ার করতেছে না? এই জায়গায় আসলে কি কি অপরচুনিটিস আছে? আমরা সবসময় খেয়াল করছি যে মার্কেট প্লেস গুলো, আউট অফ মার্কেট প্লেস, লোকাল তো একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আছে, যেটা পিয়াস ভাই তার ইয়ার মধ্যে বলছিলেন যে ডিজি সোশ্যাল,
ওয়েবেবল, অ্যানালাইজেন, ওরা 2013-14 সাল থেকে সেই মার্কেটটাকে রেডি করার জন্য তারা আসলে কাজ করে যাচ্ছিল আর কি। এই জায়গা থেকে আসল ভাই যদি একটু আমাকে গাইড করতে। ওকে, সৌরভ ভাই, এই প্রশ্নটার আসলে অনেক ধরনের আনসার হইতে পারে। তো আমি প্রথমত ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের সেগমেন্টটা যদি একটু দেখাই, তাহলে ফার্স্ট অফ অল অনেকে ক্লিয়ার হয়ে যাবে পয়েন্টটা। ডিজিটাল মার্কেটিং এই একটা ক্যারিয়ার পাথকে বা এই একটা সাবজেক্টকে বা এই একটা যে সেগমেন্টকে, এটাকে আমি অলওয়েজ বলি ব্লেসিংস, সুপার ডুপার একটা ব্লেসিংস। ফর এক্সাম্পল, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আমি ধরে নিচ্ছি আপনি স্কিল গেইন করছেন গ্রাফিক ডিজাইনিং। আপনি এজ এ গ্রাফিক ডিজাইনার কি করতে পারেন? আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি একটা জব করতে পারেন, লোকাল মার্কেটও করতে পারেন, ইন্টারন্যাশনাল মার্কেটও করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন। আর আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ চলে আসি, এটা না পুরো একটা ব্লেসিংস এর জায়গা। কেন? আপনি জব করতে পারতেছেন, ফ্রিল্যান্সিং করতে পারতেছেন, ক্লায়েন্টের জন্য কাজ করতে পারতেছেন। ডিজিটাল মার্কেটিং আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি খুব ইজিলি এন্টারপ্রেনার হইতে পারতেছেন, যেটা একজন ডিজাইনার কখনো পারে না। একজন ডিজাইনার যদি মনে করে আমি আমি ডিজাইনটাকে একটা প্রোডাক্ট হিসেবে মার্কেটে সেল করব, তার একজন ডিজিটাল মার্কেটারে হেল্প নিতে হবে, বিকজ সে সেলিংটা বোঝে না, সে ডিজাইনটা বোঝে, সেলিংটা বোঝে না। সো এই জায়গায় আমরা ডিজিটাল মার্কেটারে খুবই ব্লেসিংস ফিল করি যে আমরা সেল জিনিসটা করতে পারি, যেটা হচ্ছে একটা কোম্পানির আপনি ব্যাকবোন বলতে পারেন, মেরুদণ্ড। যে নো সেল নো কোম্পানি, সিম্পল আনসার কিন্তু খুবই সিম্পল, নো সেল নো কোম্পানি। ওই কোম্পানি দাঁড়াইতে পারবে না, টিকতে পারবে না। সো আমরা মানে আমাদের ওই যে 80% স্টুডেন্ট কেন ফ্রিল্যান্সিং মুখী, এটা আনসারটা খুবই সিম্পল, খুবই সিম্পল। আনসারটা হচ্ছে বস, $1 ইকুয়াল টু 119 টাকা। আনসারটা খুবই সিম্পল। আমি আজকেও আমার এক স্টুডেন্টকে একটা স্ট্যাটাস দিতে দেখছি যে ডলারের দাম বাড়ছে এবং সে খুব খুশি। ডলারের দাম বাড়ছে, যেখানে আমরা কান্না করতেছি, খরচ বেড়ে যাচ্ছে, সেখানে ডলারের দাম বাড়ছে, সে খুব খুশি, বিকজ সে পেমেন্ট পাচ্ছে ডলারে। আনসারটা এটাই, এটা হচ্ছে একদম মেইন কোর আনসার আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, ইউজুয়ালি আমরা যখন ডিজিটাল মার্কেটারদেরকে উঠে আসতে দেখি, আমরা অনেক স্টুডেন্টকে গ্রাম থেকে উঠে আসছে, গ্রাম থেকে, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে। আমার কাছে একটা ছেলে আসছিল একবার, সে পটুয়াখালীতে কুয়াকাটার আশেপাশে কোথাও কোনো এক দ্বীপের মধ্যে থাকে, এক দ্বীপে থাকে, তাদের দ্বীপে কেউ কম্পিউটার বোঝে না, ভেরি রিসেন্টলি কারেন্ট গেছে, ইন্টারনেট গেছে, এরকম একটা দ্বীপের মধ্যে সে থাকে। তো ওইখান থেকে এসে না ঢাকা শহরে এসে একটা বড় কোম্পানিতে জব অ্যারেঞ্জ করা, যে আমি ডিজিটাল মার্কেটার, ফাইন, আমি এখনো ভালো মতো আমার বাংলা প্রোনাউন্সিয়েশন, মানে যেটা গ্রামে থাকে যারা, তাদের কিন্তু বাংলা প্রোনাউন্সিয়েশন ভালো হয় না। সো আমাদের যেই লোকাল কোম্পানিগুলো আছে, তারা কিন্তু কখনো এই ধরনের ছেলে মেয়েদেরকে প্রায়োরিটি দেয় না। তার ভালো ব্যাকগ্রাউন্ড নাই, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে নাই, নর্থ সাউথে পড়ে নাই, সে পটুয়াখালী কোনো লোকাল কলেজে পড়ছে, তার ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম আছে, তাকে কিন্তু লোকাল কোম্পানি জব দেয় ফ্রিল্যান্সিং এ। ওখানেই বসে চাইলেই ইন্টারনেট ব্যবহার করে বাবা মার কাছে থেকে এবং $1 ইকুয়াল টু 119 টাকা আর্ন করে সে কিন্তু চাইলে ওখান থেকে ক্যারিয়ারটা করতে পারে। তো এটা আমার ধারণা আর কি, পার্সোনাল ধারণা। এই কারণেই বেসিক্যালি আমাদের ছেলেমেয়েরা 80%ই ডিজিটাল মার্কেটিং শিখতে আসে ফ্রিল্যান্সিং মাথায় রেখে। আর আরেকটা জিনিস আছে, যেটা পিয়াস ভাই শুরুর দিকে একটা কথা বলছিল, আমার খুব ভালো লাগছে। উনি একটা জোকস দিয়ে শুরু করছিল, আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না, ওই যে বটি টটি টাইপের কিছু একটা শব্দ উচ্চারণ করছিল। তো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মার্কেটে আবার এই বটি টটি জিনিসপত্র প্রচুর আছে। ওই যে লাখো টাকা কামিয়ে খুলনার অমুক অঞ্চলের অমুকে, এই যে এরকম অনেক ঘটনা ঘটে। তো এই জিনিসটাও ট্রিগার করে, এই ক্লিক বেটিং গুলো খুব ট্রিগার করে আসলে স্টুডেন্টদেরকে, বা যারা শিখতে আসে, যারা বোঝে না। এই আমার ধারণা এই ট্রিগারিং গুলা থেকেই সে আসে। এক নাম্বার, এসে কেউ টিকে, কেউ না, অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই ঝরে পড়ে। যারা টিকে তারা $1 ইকুয়াল টু 119 টাকা আর্ন করে। সো এটাই হচ্ছে মেইন রিজন যে ডিজিটাল মার্কেটিং এ এসে তারা কেন ফ্রিল্যান্সিং কে বেছে নেয়। সৌরভ ভাই, ওকে, লোকাল মার্কেটে কি অপরচুনিটিস তার মানে কম, নাকি লোকাল মার্কেটে ভালো অপরচুনিটিস আছে? লোকাল মার্কেটে অপরচুনিটি আমি একটু কমই বলবো। কেন কম বলবো? দেখেন, প্রথমত আমাদের যারা, আমরা যদি একটা মানে আমাদের টোটাল যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোকে 3টা সেগমেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ছোট্ট কোম্পানি, যারা শুধু বুস্টিং বোঝে, যে $1 বুস্ট করো, কালকে আমার $5 সেল চাই, এটা বোঝে। তো এখানে ডিজিটাল মার্কেটিং এর খুব একটা কাজ নেই। 2 নাম্বার হচ্ছে আপনার মিড রেঞ্জের কোম্পানি, যারা একটুখানি ব্র্যান্ডিং চায়, যারা সেলও চায়, দুইটাই চায়। মিড রেঞ্জের কোম্পানি, ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট, একটা ফ্যাশন হাউস, মিড রেঞ্জের যাদের হচ্ছে হয় 1-1.5 কোটি টাকার কোম্পানি, মিড রেঞ্জের, এরা একটু ব্র্যান্ডিংও চায়, একটু সেলও চায়, দুইটাই দরকার। আরেকটা হচ্ছে আপার স্কেলের কোম্পানিগুলা, যাদের ব্র্যান্ডিং হইলেই চলে, তাদের অতটা সেল মাথা ব্যথা না, বিকজ তাদের স্পেসিফিক সেল ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, তাদের নিজেদের ডেলিভারি সিস্টেম আছে, সো তাদের ব্যাপারটা ভিন্ন।
ওইখানে ডিজিটাল মার্কেটার স্পেসিফিক, আমি একজন স্পেসিফিক মিডিয়া বায়ারের কথা বলি, এজ এ আমি মিডিয়া বায়ার, ওই জায়গাগুলো দখল করে ফেলছে বড় বড় এজেন্সি। ওইখানে এজ এ আমি স্পেসিফিক, আমি ইন্ডিভিজুয়াল ডিজিটাল মার্কেটারে কোনো কাজ ওখানে নাই, বড় বড় এজেন্সিগুলো ওই টাস্কগুলা নিয়ে নিছে। আর মিড রেঞ্জের কথা যদি বলি, এই মিড লেভেল যেহেতু ব্র্যান্ডিং ও দরকার, একটু সেলসও দরকার, এজ এ ডিজিটাল মার্কেটার ব্র্যান্ডিং এর কাজটা আমি পারবো না, বিকজ এটা একটা আলাদা টিম দরকার, প্রোডাকশন টিম দরকার, ক্রিয়েটিভ টিম দরকার ওই জায়গাটার জন্য। সো ওই জায়গাটা এজ এ আমি ডিজিটাল মার্কেট, আমার জন্য স্কোপটা খুব কম, যেহেতু ওই জায়গাটাও এজেন্সিরা দখল করে নিছে। তাইলে থাকে ছোট্ট জায়গাটা, যারা এজেন্সি হায়ার করতে পারে না, কিন্তু ছোট্ট জায়গায় আমি বস ইনাফ অ্যামাউন্ট অফ পেমেন্ট পাই না, যেটা $1 ইকুয়াল টু 119 টাকা, গ্রেটার দ্যান এই সেগমেন্ট। তো আমার ধারণা এই কারণে লোকাল মার্কেটেও অপরচুনিটিটা বেশ কম ধরে নিতে পারেন, বিকজ এজেন্সিগুলা আস্তে আস্তে কিন্তু, যেমন ফর এক্সাম্পল আমরা নিজেরাই অলমোস্ট 27-28টা ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি। তো এই 27-28টা ক্লায়েন্টের সাথে যে আমি কাজ করতেছি, এভাবেও ভাবতে পারেন আপনি, 27-28টা ক্লায়েন্ট, সে যদি একা একটা ডিজিটাল টিম বলতে যাইতো, তার অ্যাটলিস্ট মাসে 4-5 লাখ 6 লাখ টাকা খরচ হইতো, একদম ক্রিয়েটিভ টিম থেকে শুরু করে মিডিয়া বায়ার প্ল্যানার পর্যন্ত সে টিম পালতো, 6 লাখ টাকা তার খরচ করতে হইতো। তো সেটা সে এটা সিম্পলি আমাকে 30,000 টাকা 40,000 দিয়ে আমার পুরো টিমটাকে সে ইউজ করতে পারতেছে। সো কোম্পানিগুলো ম্যাক্সিমামে আসলে একটু এজেন্সি মুখী, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আর খুব বড় কোম্পানি যখনই ভালো ডিজিটাল মার্কেটার নিতে ব্যাকগ্রাউন্ড চেক করতেছে, ভালো ইউনিভার্সিটির কিনা, ভালো জব প্রুভেন রেকর্ড আছে কিনা, 10, 15, 20, 30, 40 হাজারের ক্যাম্পেইন চালাইছে কিনা, একটা রেকর্ড তারা চায়, যেটা আমাদের স্টুডেন্ট যারা বেসিক্যালি আমাদের কোর্স যারা করে, তারা কিন্তু স্টার্টিং এ এই প্রুফটা দিতে পারে না। আরেকটা রিজন আমি বলি, ডিজিটাল মার্কেটিং আমি যেমন বললাম ব্লেসিংস, এটা আবার একটা খুবই বাজে সেগমেন্ট। তো কেন বাজে সেগমেন্ট? আপনি এজ এ গ্রাফিক ডিজাইনার নিজেই স্ক্রিনে বসে একটা কাজ করে আপনি নিজে ডিসিশন নিতে পারেন আমার কাজটা ভালো হয়েছে, বন্ধুদেরকে দেখাই বলতে পারেন, বলতো আমার কাজটা কেমন হয়েছে, তারা আপনাকে বলতে পারে ভালো হয়েছে বা খারাপ হয়েছে, কম্পেয়ার করার স্কোপ আছে। বাট ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা না এমন না, এখানে আপনি শিখতে পারেন কিন্তু প্র্যাকটিস করতে পারেন না, বিকজ প্র্যাকটিস করতে রিয়েল একটা বিজনেসের দরকার হয়, রিয়েল কিছু ডলার স্পেন্ড করার দরকার হয়। সো এই জায়গাটারও একটা ল্যাকিংস থাকার কারণে আমার মনে হয়, যেহেতু লোকাল মার্কেট একটা প্রুভেন রেকর্ড চায়, তো তারা লোকাল মার্কেট অতটা স্কোপ আসলে ক্রিয়েট করতে পারে না, মার্কেট প্লেসে গিয়ে বা ফ্রিল্যান্সিং মানে ইন্টারন্যাশনাল মার্কেটে করতে পারে যতটা, এই আর কি। সবাই ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই আমাদের সাথে এই বিষয়টুকু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এটা আমারও ব্যক্তিগত একটা কোশ্চেন ছিল, তো এই কোশ্চেনটা হচ্ছে আমি মোটামুটি করতে পারছি আপনাকে। তাও সো রাসেল ভাইকে যেহেতু একটা এতে যাওয়া লাগবে, তা হচ্ছে আমি তাহলে রাসেল ভাইকে এখানে নিয়ে করতেছি। রাসেল ভাইকে ধন্যবাদ, আপনি আমাদের মহাসমাবেশকে সফল করার জন্য ভাই যোগ দিতেন। তো থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শামীম ভাইয়ের কথা শুনতে পারলাম না, পরে আমি রেকর্ড দেখে নিব লাইভ। আচ্ছা ঠিক আছে ভাই। থ্যাংক ইউ আমার ক্লাস আছে, যেতে হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের হচ্ছে আবার সেই ইয়েতে ব্যাক করি, আমরা আমাদের হচ্ছে মহাসমাবেশের যে ইয়েতে ব্যাক করি। ওকে, ওকে, সো আমরা হচ্ছে আবার একটু আমাদের মেইন মহাসমাবেশের ইয়েতে ব্যাক করি। তো ফার্স্টে এবার হচ্ছে আমি আবার একটু পিয়াস ভাইয়ের কাছে হচ্ছে আসতে চাইবো। সেটা হচ্ছে পিয়াস ভাই, রিসেন্টলি আমি হচ্ছে আপনার একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা দেখে আমার কাছে খুবই জোস লাগছে। সেটা হচ্ছে কিভাবে বলি, যে যে রাফসানদার ছোট ভাইকে নিয়ে একটা মানে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে মার্কেটে, ওইটা নিয়ে হচ্ছে আপনি একটা খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছিলেন। সো এই জায়গা থেকে ভাই আপনার কাছে আমার একটা কোশ্চেন আসলে চলে আসে, সেটা হচ্ছে ভাই এই যে একটা শব্দ আপনি ওখানে ইউজ করছিলেন, দ্যাটস কল যে ব্র্যান্ড ম্যানেজার। আমরা অনেক শব্দ কিন্তু বেসিক্যালি বলি যে হচ্ছে মার্কেটিং ম্যানেজার, মিডিয়া বায়ার, তারপর হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, ফ্রিল্যান্সার, আউট অফ মার্কেট প্লেস, ক্লায়েন্ট হান্টার, মানে এই শব্দগুলো আমাদের যারা শিখতে আসে তাদের কাছে অনেক পরিচিত একটা নাম। বাট ভাই এই শব্দটা সেটা হচ্ছে ভাই ব্র্যান্ড ম্যানেজার। তো এটা আসলে ভাই কি মিন করে, বা এইটাতে আসলে কেমন ক্যারিয়ার অপরচুনিটি আছে? কারণ আমি ওই ভিডিওটা দেখার পরে আমি আমাদের যারা ওস্তাদে যারা রান্না আছে তাদের কাছে এই কোশ্চেনটা শুনছিলাম যে ভাই ব্র্যান্ড ম্যানেজার আসলে কি করে, বা ওনার আসলে অ্যাকচুয়াল দায়িত্বটা কি হয়, কি কন্ট্রোভার্সি থামানো নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, একটু যদি আমাদের একটু ক্লিয়ার করতেন আর কি। এটা আমরা একটু মনে হয় এজেন্সি পার্সপেক্টিভ থেকে আচ্ছা, একটু মানে ইয়া করে বলি, মানে এই ওয়ার্ডটা খুব ফ্যান্সি, মানে ব্র্যান্ড ম্যানেজার শুনতে খুব ফ্যান্সি লাগে, মনে হয় জানি খুব জোস কিছু করতেছে। এবং
আমাদের দুনিয়াতে সব জায়গায় না এই ব্র্যান্ড ম্যানেজার এই জিনিসটাকে এত সুন্দর করে দেখানো হয়, পোলাপানের মাঝখানে ঢুকে গেছে যে উফ আমি ব্র্যান্ড ম্যানেজার হবো। ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট আই স্টিল ক্যান রিমেম্বার বিবিএ যারা পড়ে সব পোলাপানের টিকে থেকে অমুক ভাই তো অমুক ব্র্যান্ডের ম্যানেজার। এত ফ্যান্সি কোনো টাইটেল না, এটা এটা আসলে বাইরে থেকে শুনতে খুব জোস লাগে, বাট জেনুইনলি এটা তো কোনো ফ্যান্সি কিছু। ব্র্যান্ড ম্যানেজার কি করে এটা নিয়ে আসলে খুব মজার মজার অনেক তকমা আছে ইন্ডাস্ট্রিতে। প্রথমত যে যারা সেলস চাকরি করে ওদের কাছে যদি জিজ্ঞেস করে তোমার ব্র্যান্ড ম্যানেজার কি করে, তো এসির হাওয়া খায়, ও কিছু করে। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে মার্কেটে একটা ইয়ে আছে যে ব্র্যান্ড ম্যানেজার কি করে, ওর কাজটা শুধু দেখা যায়। ওর কাছে দেখা যায় না কেন, ও ডিরেক্টলি হয়তোবা যে জিনিসগুলো হয় এগুলোর পেছনে, আমি তো ওই দিন একটা কেস স্টাডি বলছিলাম যে ব্র্যান্ডের যে কাস্টোডিয়ান মানে ব্র্যান্ডটাকে যে মেনটেন করে, সাধারণত ওরে আমরা ব্র্যান্ড ম্যানেজার বা ব্র্যান্ড টিমের মেম্বার বলি। এখন ও আসলে কি করে, স্টোরিটা আরেকবার বলি যে এখানের অডিয়েন্স অনেকেই হয়তো বা সেই স্টোরিটা মিস করতে পারে, এটা আমি আমার পার্সোনাল চ্যানেলে বলছিলাম আর কি। ব্যাপারটা এরকম ছিল, ডেটল আর স্যাভলনের একটা কেস স্টাডি ছিল। সো ভারতে সবসময় ডেটল সবসময় আগায় থাকতো মার্কেটের দিক থেকে, সবসময় ওদের পুরো মার্কেটের মানে 70% মার্কেট শেয়ার ডেটলের ছিল। তো স্যাভলন যখন মার্কেটে ঢুকছে, স্যাভলন মার্কেটে ঢুকে হঠাৎ করে স্যাভলনের কারণে ডেটলের মার্কেট শেয়ার 70% থেকে কমে এসে 30% দিকে গেছে। সো কি হয়েছে, তো স্বাভাবিকভাবে ডেটলের সেলস টিম খুব প্যারা খেয়ে গেছে, এই মানে কি করে গেল এই করে গেল, এই ব্র্যান্ড টিম কি করতেছে, কোনো কিছু নামাইতেছে না কেন, নামাইতেছে না মানে কোনো ক্যাম্পেইন কোনো অ্যাডভার্টাইজমেন্ট এমন কিছু নামা। তো ব্র্যান্ড টিম কোনো ক্যাম্পেইন টাইপের না নামায় আগে মার্কেটে গেছে, মার্কেটে যে বোঝার চেষ্টা করছে যে মার্কেটে কি চলতেছে, কেন স্যাভলন এসে মার্কেটটা খায়। তো ওরা যখন গেল তখন দেখলো যে স্যাভলনে যখন ওই যে কাটা ছেঁড়া দাগগুলো হয়, স্যাভলন লাগাইলে ওটা জ্বলে না, কিন্তু ডেটল লাগাইলে ওটা জ্বলে। তো স্যাভলন মার্কেটে সেল করছে যে তুমি যদি ডেটল লাগাও তোমার জ্বলবে, কিন্তু স্যাভলন লাগাইলে জ্বলবে না। তো মানুষ চিন্তা করে হারে আর কাটা ছেঁড়া হয়ে গেলে যে জ্বলে যায়, আমি জ্বলবে জ্বলবে এটা আমি কেন ইউজ করবো, তো মানুষ স্যাভলনে গিয়ে কনভার্ট। তো ডেটল টিম তো প্যারা খেয়ে গেল, এখন সেলস টিম তো ব্র্যান্ড টিমটা বলতেছে তুমি কিছু একটা নিয়ে আসো যাতে চলে। তো ডেটল টিম কি করলো, একটা অ্যাসপিরেশনাল গেম খেললো। অ্যাসপিরেশনাল গেম কি, ও 4-5টা ক্রিয়েটিভ লঞ্চ করলো যেখানে দেখালো জীবনে বড় হইতে হলে ব্যথা পাইতে হয়। সো ও একটা পে অফ লাইন লিখলো, খুব সুন্দর একটা কপি লিখলো, जो जलता है वो काम करता है, মানে যেটা তোমাকে পেইন দেয় ওটি তোমার কাজ করতেছে। সিম্পল একটা ট্যাগলাইন। দেন ওরা 4টা টিভিসি লঞ্চ করে দিল যেখানে খুব অ্যাসপিরেশনাল কমিউনিকেশন ছিল, যে তুমি যদি জীবনে কষ্ট না করো তাহলে কেষ্ট যেমন মিলবে না, যে তোমার যদি কোনো কিছু লাগানোর পরে যদি না জ্বলে তাহলে এটা কাজ করবে। দেখেন এটার পেছনে অনেক সাইন্টিফিক ফান্ডা ছিল, সেই সাইন্টিফিক ফান্ডাকে স্কিপ করে দিয়ে ও একটা অ্যাসপিরেশনাল কমিউনিকেশনটাকে পুশ করছে। এই জিনিসগুলো শুনতে গেলে ওই যে অনেক সময় মনে হয় যে কি সব থট প্রভোকিং কথাবার্তা হইতেছে, বেসিক্যালি এটা থট প্রভোকিং না, মানুষের সাইকোলজিক্যালি এই জিনিসগুলো কাজ করে না। তো ওই ব্র্যান্ড ম্যানেজার যে থাকে ওর কাছে যে ব্র্যান্ড গুলা ওর আন্ডারে থাকে, ওইটার হেলথ মেনটেন করে, যে ব্র্যান্ডের হেলথ, ব্র্যান্ডের রেপুটেশন ঠিক আছে কিনা, ব্র্যান্ড ঠিক মতো টমা ক্রিয়েট করতে পারতেছে কিনা, মার্কেটে যত কম্পিটিশন আছে তার মধ্যে ও স্ট্যান্ড আউট করতে পারতেছে কিনা, ওর যে টিজি সে টিজিটা প্রপারলি আইডেন্টিফাই হইতেছে কিনা। দেখেন আপনি যখন ওস্তাদ নিয়ে আসছেন, আমি ওস্তাদের এক্সাম্পল দিই, আপনি যখন ওস্তাদ নিয়ে আসবেন তখন অবশ্যই আপনি একটা ভ্যালু প্রপোজিশন চিন্তা করছেন, একটা পার্সোনা চিন্তা করছেন, একটা স্পেসিফিক অডিয়েন্স চিন্তা করছেন। যদি না করে আপনি যদি সবার মধ্যে কমিউনিকেশন করা স্টার্ট করেন তখন কিন্তু আপনি ম্যাস মার্কেটে যাইতেছেন ঠিকই, কিন্তু আপনি ইন্টারাকশন পাইতেছেন। এই শামীম ভাই বলতেছিলেন একটা কথা যে যেই লোকটা এক্সপার্ট ডক্টর, দেখবেন যে একটা লোক আছে সবকিছু জানে এমবিবিএস, ও খালি ওষুধ দিতে পারে, আর একজন দেখবেন যে খালি দাঁত পারে আর কিছু পারে না, দেখবেন দাঁত যে নিয়ে কাজ করে ওর বিজেট 3,000 টাকা, আর যে এমবিবিএস ওর বিজেট 500 টাকা 1,000 টাকা। সো এই যে নিশ বের করা, ব্র্যান্ডের কমিউনিকেশন বের করা, কন্টেন্টের টোন বের করা, কমিউনিকেশন কোন লাইনে হবে, তারপর লোগোটা কি যাবে, দুটো জিনিস থাকে ব্র্যান্ডের, একটা ব্র্যান্ড আইডেন্টিটি, একটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। পজিশনিং মানেটা কি, যেমন আপনি যদি দোকানে গিয়ে যদি বলি যে আজকে আমি সাবান কিনবেন, আপনার মাথায় প্রথমে লাক্স চলে আসে, ক্রিম কিনলে গ্লো অ্যান্ড লাভলি চলে আসে, ঠিক না? এই যে মানুষের মাথায় সেট করে দেওয়া, আমি যদি পোলার চাল কিনতে যান মার্কেটে কোনটা আসে, চাষি আসে। তার মানে চাষির যে ব্র্যান্ড টিম ছিল ও একদম ওইভাবে জিনিসটা ডিজাইন করছে যে পোলার চাল কিনতে গেলে চাষি জামটা যেন আমার মাথায় আসে। দিস ইজ কল্ড পজিশন। তো এই যে টার্মিনোলজি গুলো আছে এইগুলো প্রপারলি মার্কেটে আমি কিভাবে ডিপ্লয় করব, এইটার স্ট্র্যাটেজি কি হবে, এটার পে অফ লাইন কি হবে, এটার কপি কি হবে, কোন মিডিয়া যাবে, কোন কমিউনিকেশনটা যাবে, সবগুলা জিনিস ডিজাইন করা হচ্ছে ব্র্যান্ড টিম। আর সেই ব্র্যান্ড টিমের যে লিড থাকে, আমরা ব্র্যান্ড লিড বলি, ব্র্যান্ড ম্যানেজার বলি, হোয়াটএভার, ও সাধারণত এইগুলো ডিসাইড করে টিমকে নিয়ে যে আমরা আসলে কোন রুটে যাবো, আমার বাজেটটা কত থাকবে। আর একটা বড় জিনিস হচ্ছে গিয়ে যে জিনিসটা আসলে অনেকে মিস করে যায়, যে ওয়েন ব্র্যান্ডের হেলথ অনেক ভালো থাকে ওইটার আসলে সেলস অটো আসে। যেমন দেখবেন কোকা কোলাকে যদি দেখেন, ও
ওর ইউএসপি কখনো বলে কিনা জানি না, ও একটা থিমকে প্রচারণা করে, আমি আই এম সরি, কোক নিয়ে এখন ক্যাম্পেইন মার্কেটে অনেক বাজে কথাবার্তা হচ্ছে, বাট আই এম জাস্ট অ্যাজ এ মানে কাস্টোডিয়ান আমাকে এক্সাম্পল হিসেবে ইউজ করতে হচ্ছে, বিকজ ও যেটা করে আসছে। দেখবেন ও একটা থিমকে মানুষের মধ্যে বছর বছর চেঞ্জ করে নিয়ে আসে। অ্যাপেলকে দেখবেন, অ্যাপেল যখন ওর ফিচার গুলোকে সেল করে, ও বলে না ফিচার এটা, ও ডিরেক্টলি ফিচারটাকে দেখায় দেয়, ও আপনাকে একটা এক্সপেরিয়েন্স শো করে দেয়। সো এই যে ডিসিশন গুলো দেখতেছেন, এই ডিসিশন গুলো সাধারণত একটা ব্র্যান্ড লিড নিয়ে থাকে, যে আমি আসলে আমার ব্র্যান্ডটাকে কোন জায়গায় নিয়ে যাব। ওই যে পিটার এফ ড্রাকনার নামে একজন ম্যানেজমেন্ট ফিলোসফার আছে, যাকে মানে বড় বড় বিজ্ঞ লোকেরা গুরু মানে, গুরুদেব মানে, ফিলিপ কটলার হিমসেলফ তার গুরুদেব মানে। উনি একটা কথা বলছিল যে মার্কেটিং এবং ব্র্যান্ড টিমের অ্যাক্টিভিটি এত স্মুথ হওয়া লাগবে যে সেলস টিমের কোনো কাজ থাকবে না। মানে এত ডিপের একটা কথা ছিল। আই স্টিল ক্যান রিমেম্বার আমাদের বিবিএ লাস্ট সেমিস্টারে এই একটা কোটের উপরে আমাদের অনেক পড়াশোনা হয়েছিল, যে এই কোটটা পিটারের ড্রাকনার যখন বলছিল, এটা আসলে মাজেজা কোন লেভেল, যে মার্কেটিং আর ব্র্যান্ড টিমের অ্যাক্টিভিটি এত স্মুথ হওয়া লাগবে যে সেলস টিমের কাজ থাকবে না। মানে যে সেলস যেটা বলতেছেন এটা অটো হবে। আপনি দেখবেন, আপনার যদি বন্ধু বান্ধব থাকে, আপনি দেখবেন যে চাষির যে সেলস টিম, মানে চাষি পোলার্সের সেলস টিম, ওর বিক্রি করার টেনশন করা লাগে, বিকজ ওর ব্র্যান্ড টিম জানে ও কি দাঁড় করা দিচ্ছে। আপনি যদি ইউনিলিভার কেউ থাকে, জিজ্ঞেস করে দেখবেন যে ও লাক্স সাবান, লাইফ বয় সাবান, সানসিল্ক শ্যাম্পু এগুলো নিয়ে টেনশন করা লাগে না যে কি বিক্রি করবো, ওরা খালি সাপ্লাই নিয়ে টেনশন করে, সাপ্লাইটা কি হচ্ছে। পয়েন্ট হচ্ছে এখানেই, যখন এরকম একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে, যদি ওই সময় একটা ডিজাস্টার চলে আসে, যেমন যেটা কোকের আসছে এই মুহূর্তে, যেটা কোকা কোলার এখন এই মুহূর্তে আসছে, তো কোকা কোলা কিন্তু এখন এই প্রেশারটা প্রচন্ড ফেস করতেছে বাংলাদেশের মার্কেটে, ঠিক না? এখন দেখেন, এই যে কম্পিটিটিভ মার্কেটে আবার মোজো, কিন্তু মোজোর যে টিম আছে তারা কিন্তু একটা চমৎকার গেম খেলবে, তাই না? এটা এখন দুই ব্র্যান্ড ম্যানেজারের ওয়ার হইতেছে কিন্তু এই মার্কেট শেয়ারটা নিয়ে, যে কার মার্কেট শেয়ার কোন জায়গায় যাচ্ছে। আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো নিয়ে ফেস করে ব্র্যান্ড ম্যানেজার এবং বা ব্র্যান্ড লিড, কিন্তু এটার মজা পায় হচ্ছে সেলস টিম। ওই পিটারের ব্র্যাকনারের থিওরিটা, যে সেলস এবং ব্র্যান্ড টিমের মধ্যে কানেকশন এরকম হবে যে ব্র্যান্ডটি এমন কাজ করবে যে মার্কেটে গেলে প্রোডাক্ট দাও, প্রোডাক্ট দাও, প্রোডাক্ট দাও। সো এটা নিয়ে আবার ওই যে হেলদিগ্রামের ফাউন্ডারের একটা কথা আছে, এটাও একটু বলি। মানে আমি আবার এই কোড গুলাকে কেন খুব অ্যানালাইজ করি, আমার কাছে মনে হয় মার্কেটিং ইজ অল অ্যাবাউট ব্রেইন গেমস, টুলস অ্যান্ড অ্যানালাইটিক্স, এগুলো আসলে খুব সহজে আপনি শেষ করে ফেলতে পারবেন, কিন্তু আপনি সাইকোলজিক্যাল বা নিউরো মার্কেটিং গেমস না বুঝলে আগাইতে পারবেন না। একটা কথা ছিল এরকম, जो दिखता है वो बिकता है, जो ज्यादा दिखता है वो ज्यादा बिकता है। এখন এই যে কথা হলো যে ও দিকতা হয় ও বিকতা হয়, যে যেটা দেখা যায় এটা বিক্রি হয়, যেটা ইউনিলিভারের ফিলোসফি। এটা ইউনিলিভারের টিম জন, আমি জানি না এখানে কেউ শুনতেছে কিনা, ইউনিলিভার বাংলাদেশের কেন পৃথিবীর সব জায়গায়, মানে এশিয়াতে সবচেয়ে বেশি মিডিয়া দখল করে রাখে। দেখবেন যে কোনো নতুন কমিউনিকেশন আসবে, ইউনিলিভার সবার আগে প্র্যাকটিস করে, বিকজ ও বিলিভ করে যে আমাকে যদি তুমি বেশি বেশি দেখো, তুমি আমাকে ভুলতে পারবো না। জাস্ট লাইক শাহরুখ খান, তুমি আমার পছন্দ করো আর ঘৃণা করো, আমি তোমার মনে থাকবো। জাস্ট লাইক দিস কাইন্ড অফ কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডিজাইন করতে হবে আপনাকে। তো তুমি আমাকে মনে রাখবা, কিনবা কি না কিনবা এটা পরের ডিসিশন, আগে আমাকে দেখানো, আমাকে জানো, যেখানে যাও সেখানে আমি আছি। বিকজ ওই যে নিউরো মার্কেটিং, তোমার ব্রেইনের মধ্যে আমি সেট হয়ে যাবো যে তোমার এই জিনিসটা লাগবে, তুমি আমার থেকে। সো এই হোল জিনিসটাই আসলে ব্র্যান্ড ম্যানেজার কিংবা ব্র্যান্ড লিড যারা থাকে, দে উইল টেক দ্য ডিসিশন। গট ইট ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, রাশিদুল শামীম ভাই কাছে বারবার আসতে যাচ্ছিলাম, কিন্তু আজকে মহাসমাবেশে আসলে এত বক্তা মাঝখানে আসলে শামীম ভাইকে এইভাবে আসলে করতে পারিনি। তো হচ্ছে এখন থেকে আমরা আবার নতুন করে শুরু করবো মহাসমাবেশ, সেটা হচ্ছে শামীম ভাইয়ের সাথে আর কি। তো শামীম ভাইয়ের কাছে আমাদের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভাই আপনার একটা মানে মানে যেটা শামীম বস বলছিলেন যে হচ্ছে আপনি এক্সপার্ট হবেন বেসিক্যালি একটা বা দুইটা বিষয়ে। তো সম্ভবত আপনার এই জায়গাতে আপনার এক্সপার্টাইজ হচ্ছে মিডিয়া বাইং, আপনার প্রোফাইল ঘাটলে ওইটাই দেখি, এন্ড হচ্ছে ই কমার্স নিয়ে হচ্ছে ভাই আপনার একটা বেশ চলতেছে। তো এই জায়গা থেকে ভাই হচ্ছে যারা, আমি অলরেডি কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা, যারা নতুন করে যারা ই কমার্স উদ্যোক্তা হতে চাচ্ছেন, তো ওনাদের জন্য আপনারা যদি ভাই কোনো সাজেশন থাকে দুইটা পাশেই, মানে একটা থাকে হচ্ছে মিডিয়া বাইং বা মার্কেটিং জায়গা থেকে, আর আরেকটা হচ্ছে ভাইয়া মানে থাকে না কিছু ডুজ এন্ড ডোন্টস, যেটা করা যাবে বা কিছু করা উচিত না, এই জায়গা থেকে যদি রাশিদুল শামীম ভাই যদি একটু আমাদের গাইড করতেন। থ্যাংক ইউ সৌরভ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি আমি এই সমাবেশে আসছি একাত্মতা ঘোষণা করার জন্য। আমার দুই গুরু এখানে আছে, শামীম বস আর হচ্ছে পিয়াস ভাইয়া। তা আমি বেসিক্যালি এখানে আসছি কথা শোনার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য। আমি আসলে খুব বেশি বলার সাহস রাখি না আসলে। আর আমি আশা করবো খুব বেশি কোশ্চেনও পাবো না আমি এই কোশ্চেনের পর। সো বাকি শামীম বস আর পিয়াস ভাই
ইনশাল্লাহ খুব বেটার বেটার ইনসাইট দিবে। সো আপনি যে কোশ্চেনটা করলেন বেসিক্যালি যারা নতুন উদ্যোক্তা, স্পেসিফিকলি যারা ই কমার্স নিয়ে কাজ করার চেষ্টা করছে অথবা শুরু করার প্ল্যান করছে, তাদের জন্য কি টাইপের অ্যাডভাইস থাকবে আমার একদম শর্ট নলেজ থেকে আমি বলার চেষ্টা করব। সো বেসিক্যালি মানে মানুষ যখন বিজনেস স্টার্ট করতেছে, ই কমার্স একটা বিজনেস স্টার্ট করতে প্রথমে মাথায় আসে যে মানুষজন খুব বেশি পেইড মিডিয়া নিয়ে কনসার্ন। ঠিক আছে, ফেসবুক অ্যাড আমি কিভাবে দিব, গুগল অ্যাডটা আমি কিভাবে দিব, মানে বিজনেসের আদার যে ভার্টিকাল গুলা আছে ওইগুলা থেকে ফোকাস সরাই দিয়ে তারা খুব বেশি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড অথবা পেইড মিডিয়ার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। যে ঠিক আছে, আমার ফেসবুকে যে অ্যাডটা দিব সব এটার আরো আসবে কিনা, এটা হবে কিনা, ওইটা হবে কিনা, ব্লা ব্লা ব্লা। তো রাদার দেন তারা তাদের বিজনেসে যে আরো পার্ট আছে, একটা প্রোডাক্ট ইনোভেশন বলেন, সুন্দর প্রোডাক্ট বলেন, কাস্টমার সার্ভিস বলেন, তারপরে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা, তারপরে প্রাইজিং, তারপরে সুন্দর একটা ওয়েবসাইট, ডেফিনেটলি একটা ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট। মানে এমন একটা ওয়েবসাইট বানানো যাবে না যে ওয়েবসাইটের ভিতর কাস্টমার এন্ট্রি করে আর এক্সিট করতে পারবে না, কাইন্ড অফ ওয়েবসাইট করা যাবে না। সো প্রপার সিআরও মেনটেন করে আহ একটা ওয়েবসাইট তৈরি করা এবং ওই অনুযায়ী কাজ করা। আসলে মিডিয়া বাইং এর পার্টটা আসে একদম লাস্টে। আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, ওই প্রোডাক্টটা বানাবেন, প্রোডাক্টের ফটোশুট হবে, ভিডিও কন্টেন্ট রেডি হবে, দেন ওয়েবসাইটে ওটা লঞ্চ হবে। তারপরে ওইটার উপর বেস করে স্ট্র্যাটেজি হবে, ওইটার উপর বেস করে একটা প্ল্যান হবে, একটা কাস্টমার বায়ার পার্সোনা ক্রিয়েট হবে, আপনি কার কাছে যাবেন, কার কাছে সেল করবেন, কোন লোকেশনে সেল করবেন, প্রত্যেকটা জিনিস আগে স্ট্র্যাটেজি এন্ড প্ল্যান করে দেন কিন্তু আপনার ফাইনাল ড্রাইভটা দিতে হয় পেইড মিডিয়ার উপর। সো মানুষ যেটা করে আগে ড্রাইভ দেওয়া হচ্ছে ফেসবুক আর গুগল অ্যাডস, কোনোভাবে ফটোশুট করে, কোনোভাবে ভিডিও করে, উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি স্ট্র্যাটেজি। কাস্টমার চেনে না, কাস্টমার জানে না, প্রোডাক্ট ভালো কি খারাপ এটা জানে না, প্রোডাক্টের প্রাইস শুট কি, ধরেন 1,000 টাকা দিয়ে রাখছে 2500 টাকা, মানে যেটা তার কাস্টমার অ্যাফোর্ড করতে পারবে না আলটিমেটলি। তো যেটা করে মানে পেইড মিডিয়াকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, অথবা ফেসবুক বুস্টিং বলেন, মিডিয়া বাইং বলেন, এই ব্যাপারগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেয়। বিজনেসে যে আদার যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলোকে খুব বেশি প্রায়োরিটি মানে তারা তারা মনেই করে যে না ঠিক আছে, আমি যদি ফেসবুকে অ্যাড দেই $10, $20, $30, $100 যেটাই হোক, আমি $100 অ্যাড দিচ্ছি, দ্যাট মিনস আমার $100 থেকে আরো বেটার একটা আরওআই আসতে হবে, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, হোয়াট এভার ইট ইস, এটা আসতে হবে। বাট তার যে বিজনেসের আদার যে পার্ট গুলো আছে ওই জিনিসগুলো যে একদম কি বলে খুব বেশি একটা ভালো না অথবা ভালোই না, ওই দিকে মানুষের ফোকাস কম থাকে। সো তো ডেফিনেটলি একটা বিজনেস শুরুর আগে একটা স্ট্র্যাটেজি প্ল্যান সেট করা উচিত, কার কাছে সেল করতে চাচ্ছে, কি সেল করতে চাচ্ছে, বেসড অন ওই কাস্টমার প্রাইজিং সেগমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ইনোভেশন, কাস্টমার সার্ভিস এন্ড এভরিথিং, এই জিনিসগুলোতে খুব বেশি ফোকাস থাকা দরকার। আর এটাই আর কি। আর ডেফিনেটলি একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। আর আরেকটা ব্যাপার হচ্ছে আহ, আহ, কি বলে পেইড মিডিয়া ইন ফিউচার, যেটা আমার প্রেডিকশন অথবা আমি যেটা ফিল করি, সিস্টেম বেসিক্যালি সামটাইমস সিস্টেম আমাদের থেকে অনেক বেশি জানে। মানে আমাদেরকে জানতে হবে সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করতেছে, সিস্টেম কিভাবে কাজ করতেছে, ওই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে প্রপার মনিটর করতে হবে, প্রপার কিভাবে এক্সিকিউট করতে হবে, ওই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফেসবুক বেসিক্যালি এখন এত অ্যাডভান্স হয়েছে, ওই আগের মতো ধরে ইন্টারেস্ট বেস টার্গেটিং, লোকালাইজ টার্গেটিং, মাল্টিপল ফানেল, ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার হয় না। ফেসবুক বেসিক্যালি বাংলাদেশে যে শামীম যেটা বলে 16 কোটি মার্কেটার, এই 16 কোটি মার্কেটার থেকে সামটাইমস অনেক বেশি জানে, যেটা সামটাইমস অনেক মিডিয়া বায়ার, অনেক বড় বড় পেইড মিডিয়া স্ট্র্যাটেজিস্ট বুঝে না। মানে ফেসবুক এত বুঝে রাখ না। তো ব্যাপারটা হচ্ছে ফেসবুক কিভাবে কাজ করতেছে, ওর অ্যালগোরিদম কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে ক্যাম্পেইন স্ট্রাকচার খুব বেশি লং করা, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, এইটা ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো আসলে খুব দরকার হয়। খুব মানে ফেসবুক অ্যাড এখন যেটা, মানে আমার যেটা মনে হয়, কিপ ইট ভেরি সিম্পল। 2-3টা ক্যাম্পেইন রাখেন, মানে ফোকাসড অন দা ক্রিয়েটিভ। মানুষজন যেটা করে মানে ক্রিয়েটিভের উপর কোনো ফোকাস নেই। সো মানে আপনি যাকে কন্টেন্টটা দেখাচ্ছেন সেই অডিয়েন্স যদি আপনার মানে কন্টেন্টের সাথে রিলেট না করতে পারে,
আপনি যদি আপনার কন্টেন্ট দিয়ে আপনার অডিয়েন্সকে স্ক্রল স্টপ করাতে না পারেন, আলটিমেটলি আপনার কিছুই হবে না। আপনি যদি স্ক্রল স্টপ না করান, আলটিমেটলি কি হবে, আপনি আপনার সিটিআর লো হবে। তারপরে সিটিআর লো হওয়া মানে কি, আপনার ল্যান্ডিং পেজ ভিউ কম হবে। ল্যান্ডিং পেজ ভিউ কম হওয়া মানে কি, আপনি কনভার্সন কম পাবেন। আপনি ফার্স্ট স্টেপই যদি ভুল করেন, তাহলে কন্টেন্ট যেটাতে আপনি অডিয়েন্সকে হুক করবেন, ওইটা যদি আপনি খারাপ হয়, বাকি কনভার্সন কিভাবে আশা করেন? মানে আপনার কন্টেন্টই খারাপ, যেখানে আপনি অডিয়েন্সকে ল্যান্ডই করাতে পারতেছেন না, তাহলে আপনার কনভার্সনটা আলটিমেটলি হবে না। তো এই যে কন্টেন্ট, বেসিক্যালি কন্টেন্ট মানে অডিয়েন্সের সাথে কানেক্ট হয়, অডিয়েন্সের সাথে কন্টেন্ট দিয়ে কমিউনিকেশন, কন্টেন্ট দিয়ে কথা বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট, রাদার দেন অনেক কমপ্লেক্স মিডিয়া বাইং জিনিসপত্র চিন্তা করা, ক্যাম্পেইন কোথায় দিব, লোকাল অ্যাড দিব, ইন্টারেক্ট দিব, কোথায় কত ডলার বাজেট দিব, এই ব্যাপার স্যাপার গুলো আর নাই, ইন ফিউচার থাকবেও না। কন্টেন্ট দিয়ে যদি অডিয়েন্সের সাথে কমিউনিকেট করা না যায়, আলটিমেটলি ওই স্ক্রল স্টপ করবে না, আপনাকে স্কিপ করে চলে যাবে, আপনার সিপিআর লো হবে, আপনার ল্যান্ডিং পেজ ভিউ পাবেন না, আপনি আলটিমেটলি কনভার্সন পাবেন না। আপনি যতই চিল্লান, যতই মানে ওয়ার্ল্ড টপ মিডিয়া বানিয়ে আসেন, আপনার কন্টেন্ট ভালো না হইলে আপনি কনভার্সনে জিরো, আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। এখন বেসিক্যালি কন্টেন্ট, শুধু কন্টেন্ট হইলেই হবে না, পিএস ভাই যেটা অলওয়েজ বলে, শুধু কন্টেন্ট হইলে হবে না। কন্টেন্ট মানে ডেফিনেটলি অডিয়েন্সের সাথে রিলেট করতে হবে, কানেক্ট হইতে হবে। আপনি কার সাথে কথা বলতেছেন, আপনি যদি কথা বলেন 18 থেকে 20 বছরের অডিয়েন্স, আপনাকে ওইভাবে কথা বলতে হবে। আপনি যদি আপনার কন্টেন্ট যদি হয় 25 থেকে 30, মানে কন্টেন্ট অডিয়েন্সের প্যাটার্ন বুঝে, অডিয়েন্সের বিহেভিয়ার বুঝে আপনার কন্টেন্ট ডিজাইন করতে হবে। বেসিক্যালি এখানে কি বলে, মিডিয়া বাইং স্ট্র্যাটেজি থেকেও আমি যেটা বলবো, কন্টেন্ট স্ট্র্যাটেজিটা প্রায়োরিটি বেশি পাবে। দেন ওই বেসড অন দ্য কন্টেন্ট স্ট্র্যাটেজি তারপরে আপনি মিডিয়া বাইং প্ল্যান করুন। মিডিয়া বাইং ইটস মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট এটা বিজনেসের, আমি বলবো বিজনেসের 20%, মানে হোল বিজনেসের এফোর্টটা দিতে হয়। এটা হচ্ছে 20%, বাট এই 20% এটা হচ্ছে লাস্ট ড্রাইভ। আপনি সবই করলেন, আপনার ওয়েবসাইট ভালো, কন্টেন্ট ভালো, আপনার প্রাইসিং ভালো, প্রোডাক্ট ভালো, বাট আপনি যে মিডিয়া বাইংটা ভালোভাবে করতে পারলেন না, এই যে 20% কি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারলেন না, তাহলেও হবে না। বাট ওই যে আগের 80% কে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে, আর এই 20% কে মিডিয়া বাইংকে খুব বেশি ফোকাস এবং খুবই সাবধান ভাবে বেসিক্যালি আগাইতে হবে, তাইলে বেসিক্যালি কাজ করবে। আর মানে এটাই আর কি। আহ ওকে, ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, পিয়াস ভাই কেমন হয়েছে আই আমার মাইট বি ব্যবসাটা? রং, আসলে একটু ভ্যালু অ্যাড আরো করি, কিছু অ্যাড করতে পারবে ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। প্লিজ। আমি একটু অ্যাড করি শামিমের জিনিসটা যেহেতু খুব ইন্টারেস্টিং। এখানে একটা ব্যাপার আছে যে স্মল অ্যান্ড মিডিয়াম নিয়ে কথা হচ্ছিল। রাসেল সাহেব বলছিলেন যে বিগ কর্পোরেশন এন্ড এসএমএম নিয়ে যারা কাজ করে, আমি একটা ডেটা শেয়ার করি। বাংলাদেশে বিগ কর্পোরেট আছে মাত্র 4 to 5%। বাকি 95% কোম্পানি হচ্ছে গিয়ে স্মল অ্যান্ড মিডিয়াম। পয়েন্ট হচ্ছে গিয়ে এই স্মল অ্যান্ড মিডিয়াম যারা আছে, দে ওয়ান্ট টু কাম টু দ্য ইন্ডাস্ট্রি। তারা আসলে ডিজিটাল বুঝতে চায়, ডিজিটাল জানতে চায়, এবং এইখানটা একটা বড় গ্যাপ, অনেক বড় গ্যাপ। আমি যদি একটা মানে শামিমও জানে, আমি ব্র্যান্ডের নামটা বললে কি শামিম সমস্যা হবে? তুই আমাকে যে ইয়া পাঠাইছিস কয়েকদিন আগে, বলবো? একটু দেন, মানে কি টাইপের, তাহলে আচ্ছা বলে দিই। বলো মানে স্মল অ্যান্ড মিডিয়াম এরা বড় হইতে পারে যদি প্রপারলি ডিজিটাল কমিউনিকেশন চালাতে পারে। সেটা জুকো, ওরা জুতা বিক্রি করে, দেখছেন মনে হয়। ডেফিনেটলি। হ্যাঁ, হ্যাঁ, আহ, হ্যাঁ। হ্যাঁ, 3 বছর আগে ওরা কিন্তু কোনো বড় ব্র্যান্ড না, ওরা অ্যাপেক্স না, ওরা বাটা না, হ্যাঁ। বাট জুকো গত 3 বছরে যে পরিমাণ মার্কেট শেয়ার নিছে, এটা যদি আমি আপনাকে কাগজে কলমে দেখাই, আপনি ভয় পেয়ে যাবেন। তার মানে কি, মানে স্মল অ্যান্ড মিডিয়ামরা ডিজিটাল আসতেছে না? অফকোর্স আসতেছে, দে আর ডুইং গ্রেট। এখন কথা হচ্ছে কিভাবে কাজ করতে হবে। শামীম একটু আগে যে পুরো জার্নিটা বললো, এই জার্নিটা হচ্ছে লেয়ার 1। লেয়ার 2 তে একটা চমৎকার জার্নি আছে, যখন ডিজিটাল মিডিয়া বাইংটা শেষ হয় এরপরে কাজটা কি, আমি একটু ছোট্ট নোট করছি, আমি দেখাইতে পারবো কিনা জানি না। দেখেন, আপনি যখন মিডিয়া বাইং করেন তখন অনেক কিছু বেচেন, তাই না? অনেক কিছু বেচেন, একটা প্রোডাক্টে 4-5টা প্রোডাক্ট থাকে একটা ওয়েবসাইটে। দ্য পয়েন্ট হচ্ছে কি, আপনি যখন ডিজিটাল মিডিয়া বাইং শেষ করে, যখন একটা মাসে পর বাইং শেষ হয়, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হয়। তখনই ডেটা অ্যানালাইসিস চলে আসে, যে কোনটা বিক্রি হয়েছে, কোনটার এগেইনস্টে কত গেছে, কোনটা কোম্পানি টোটাল সেলসে কত পার্সেন্ট ভূমিকা রাখছে, কোনটা মার্জিনে কত পার্সেন্ট ভূমিকা রাখছে। এ লট অফ থিংস আর অ্যাসোসিয়েটেড। ওই আজ থেকে 7-8 বছর আগে ডিজিটাল মিডিয়া বাইরের কাজ ছিল গুগল আর ফেসবুকে খালি অ্যাড চালানো। আর এখন ডিজিটাল মিডিয়া বায়ার যে, ওর যদি এই অ্যানালাইসিস করার ক্যাপাসিটি না থাকে, বস আউট অফ দ্য মার্কেট, চলে যাও, তোমার খাওয়া শেষ। বিকজ এআই এই কাজগুলো নিয়ে নিচ্ছে। মানে আমি জাস্ট এই জিনিসটা বলার জন্য শামিমের সাথে একটু
মাঝখান থেকে নিয়ে নিলাম। এআই এটা নিয়ে নিচ্ছে যে তোমাকে ডিজিটাল মিডিয়া বাইং করতে হবে না, তুমি আমার কন্টেন্ট দাও, বাকিগুলো আমি করতেছি। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে কি হোল স্ট্র্যাটেজি গেমটা সাজাবে। তোমাকে মালিক টাকা দিবে, তোমার ব্র্যান্ড তোমার টাকা দিবে হচ্ছে কি, এই সরি আমি তুমি তুমি করে বলতেছি জাস্ট বোঝার জন্য আর কি, নাথিং এলস। ভাই ব্রাদার কথাবার্তা হইতেছে, আমি এভাবে কথা বলি আর কি। তো তোমার কাজ কি? তোমার কাজ সিম্পল, তোমার কাজ হচ্ছে গিয়ে পুরো গেম প্ল্যানটা সাজানো এবং কন্টেন্ট সাজানো। আজ থেকে জাস্ট 2 থেকে 3টা বছর ওয়েট করেন, এই বায়ারের কোনো কাজ থাকবে না। মানে এমন এমন সব জিনিস আসতেছে, অলরেডি এসে গেছে, ও দেখাইতেছে না। এই গুগলের ওই যে ভাই আমাদের একটা কথা বলছিল, জাহিদ ভাই, গুগলের জাহিদ ভাইকে সবাই চিনেন, আমাদের কাজীপাড়ার বড় ভাই। তো উনি একটা কথা বলছিল যে গুগলের কাছে এখনই ডেভেলপ করা এমন এমন জিনিস আছে যেটা 2030 সালে লঞ্চ হবে। মানে গুগলের এমপ্লয়িরা এগুলো দেখতে পায়। সো টেকনোলজি টিমের বা ওয়ার্ল্ডে যত বড় বড় টেকনোলজি টিম আছে, কোম্পানি আছে, ও জানে ও কি করতেছে, বাট ও আপনাকে বলতেছে না, বিকজ আপনি নিতে পারবেন না। হুট করে দিলে আপনি নিতে পারবেন না, আস্তে আস্তে নিবে। যারা ফেসবুক নিয়ে কাজ করেন, এরা অ্যাডভান্টেজ প্লাসের নাম শুনছেন মনে হয়, প্লাসের নাম শুনছেন। এটা কিভাবে কাজ করে আপনি খুব ভালো করে জানেন, যে এটা কোন ভয়ঙ্কর লেভেলে কাজ করতে পারে। আপনি ডিজিটাল মিডিয়া আপনি কিছুই জানেন না, যে পরিমাণ রোবট যায়। মানে ও আপনার কম্পিটিশন হতে যেতেছে, আপনি ওরই টাকা দিবেন, আবার ওই আপনার কম্পিটিশন হতে যেতেছে। সো আলটিমেটলি গেম কোথায়? গেম হচ্ছে সাইকোলজিক্যাল জার্নি ডিজাইন। গেম হচ্ছে অ্যানালাইসিস করার জন্য, গেম হচ্ছে কোন কন্টেন্ট কখন দিতে হবে, কার জন্য কি কন্টেন্ট দিতে হবে, কি পাথ ডিজাইন করতে হবে, এবং কখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এ কাজ করতে হবে। কিছুদিন আগে, আমি নাম বলবো না, এখানে অনেক ক্লায়েন্টের নাম বলা যায় না, আমি অনেকগুলো ক্লায়েন্ট ডিল করি, তো ওর জন্য একটা ডিজাইন করতেছিলাম। ওর পুরো ক্যাম্পেইনের জন্য শুনলে অবাক হবেন, আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে 63টা ক্রিয়েটিভ বানাইতে দিচ্ছি। 63 ক্রিয়েটিভস। হোয়াট ওয়াজ দ্য রিজন? কেন বানাইলাম? বিকজ দ্যাট ইজ দ্য গেম। যে কেন কখন কোনটা বানাচ্ছি, দিস ইজ নট দ্য থিং যে জাস্ট অনেকবার আগে দেখবেন কি কিছু ব্যাপার ছিল, আমরা নিজেরাই ইন্টারেস্ট বেসিস টার্গেট করে ফাটাই ফেলতেছিলাম না, এইগুলো মরে গেছে, এগুলো এখন বেলি নেই। এখন আপনাকে খেলতে হবে হচ্ছে যে সাইকোলজিক্যাল প্ল্যানিং, আপনি আসলে কাস্টমার কোন পয়েন্টে কি আছে। আপনি যদি পারেন, ফ্র্যাঙ্কলি সেইং, আপনি অনেক অল্প দামের প্রোডাক্ট ডিজিটাল মার্কেটে নিয়ে আসা অনেক কিছু করতে পারবেন, যদি আপনি জানেন যে আপনি আসলে কার জন্য করতেছেন এবং কিভাবে করতেছেন। বাংলাদেশে একটা জিনিসের খুব একটা ইউজ নেই, আমি একটু বলি। গত 5 বছরে বাংলাদেশের সার্চ কোয়ারিতে অনেক চেঞ্জ আসছে। মানুষ এখন অনেক কিছু সার্চ করে গুগলে। ই কমার্স সাইট গুলা এসইও তে সিরিয়াস না, হাতে গোনা 2-1 ছাড়া, আমি সবার কথা বলবো না, এসইও তে সিরিয়াস হচ্ছে না। বাট এসইও ইজ এ ভেরি গুড থিং নাও। আমি বলতেছি না তার মানে এসইও তে ঝাঁপায় পড়তে হবে। একটা ই কমার্সের জন্য অনেক বড় এসইও টিম লাগে না, ই কমার্সের জন্য এসইও লাগে হালকা, খুব বেশি না। কারণ যদি এটা আমেরিকা ইউরোপ হইতো তাহলে আমি বলতাম ডেডিকেটেড একটা এসইও টিম রাখে। কিন্তু আপনার দেশে এটা এভাবে চলে না। আপনার দেশে 2টা জিনিস চলে। নাম্বার 1, আপনার ব্র্যান্ডের নাম জানে। যেমন আমার বই লাগবে, আমি যদি বই কিনতে চাই, আমি চোখ বন্ধ করে রকমারি অ্যাপ খুলে ফেলি, রকমারি ওয়েবসাইট। আমার ডানে বাই চিন্তা করা লাগে না, বিকজ রকমারি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ নিচ্ছে, মানে প্রথম মার্কেটে ছিল, এন্ড কন্টিনিউয়াসলি ও একটা দেখবেন অলওয়েজ একটা ব্র্যান্ডিং কনসেপ্ট অলওয়েজ চালু রাখতেছে। তাহলে এখন এখানে এসইওর কিছু নাই, কারণ আমি ডিরেক্টলি রকমারি সার্চ করি। সো এক একটা ক্যাটাগরিতে এক একটা কাজ আছে। ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপের কমিউনিটি বিল্ড করা, এরকম অনেকগুলো ইস্যু আছে যেগুলা আপনি যখন একসাথে নিয়ে আসবেন, দ্যাট মার্কেটিং উইল বুম। ছোট ছোট অনেক মানে মানে আমি এখন অনেক ছোট ছোট ব্যবসা সাক্ষী হয়ে গেছি, যারা আর কি একসময় আমারই একটা ক্লায়েন্ট ছিল, আছে এখনো, যে হু ওয়াজ সেলিং 8 lakhs to 12 lakhs per month, বাট আলহামদুলিল্লাহ ফর দ্য লাস্ট 4 months মানে হি ইজ মেকিং 1.1 crore plus just to deploy some things. So local market এ প্রচুর কাজ আছে, if you can sell the idea. If you cannot sell, if you sell that আমার কাছে যত ডলার বাইং আছে বুস্টিং করবো, তাহলে আসলে বস লোকাল মার্কেটে কাজ। বাট ইফ ইউ নো যে আসলে একদম জিরো থেকে একটা জিনিস কিভাবে ডিজাইন করতে হবে, কি করতে হবে, তখন আসলে অনেক কাজ আছে। তো শামীম যেটা বলছে, ফেজ 1 এই জিনিসটা শেষ করতে হবে, ফেজ 2 হচ্ছে অ্যানালাইসিস। আপনার অ্যানালাইসিসের কারণেই আপনার ব্র্যান্ড বলেন বা আপনি যার জন্য চাকরি করবেন কিংবা নিজের ব্র্যান্ড বলেন, যেটাই বলেন না কেন, দে উইল কিপ ইউ। সো এই জায়গাটা না একটা ল্যাকিংস আছে। এই জিনিসটা শামীম ভাই আরো ভালো বলবে, কেন আমি জানি, বিকজ রিসেন্টলি শামীম ভাই ইজ ডুইং এ গ্রেট থিং উইথ সিআরও। দ্যাট ইজ দ্য ফ্যান্টাস্টিক থিং। যে জিনিস নিয়ে আমরা স্টিল ক্যান রিমেম্বার 2017-18 দিকে যখন আমরা কি করতাম, এই সিআরও, কনভার্সন রেট অপটিমাইজেশন, এটা নিয়ে আমরা অনেক কাজ করছি। কনভার্সন রেট অপটিমাইজেশন শামীম ভাই নিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ, দিস ইজ এ ভেরি গুড। বাংলাদেশের ছেলেপেলের জন্য এই জিনিসগুলো জানাই নাই যে এটা আসলে কত কাজ করে। এইটা কাজ করতে গিয়ে আপনি দেখবেন যে ডেটা অ্যানালাইসিস আসলে কত রকমের লাগে। আর সিআরও করতে গেলে শুধুমাত্র যে মানে মিডিয়া বাইং তা না, এখানে ইউআই ইউএক্স এর খেলা আছে, সাইডের অনেক লেআউটের ডিজাইন আছে, অনেক কপিরাইটিং এ চেঞ্জ আছে, ট্রাফিক ড্রাইভিং এ চেঞ্জ আছে, অনেক কিছু চলে আসে। তো ওই মুহূর্তে আসলে গেমটা চেঞ্জ হয়। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট আমি আসলে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, সরি। রাসেল ভাই একটু আগে যেটা বলতেছিল,
যে লোকাল মার্কেটে বেসিক্যালি ওই রকম কাজ নাই, অথবা কাজ পাওয়া যায় না। পিয়াস ভাই যেটা বললো, বেসিক্যালি লোকাল মার্কেটে হিউজ কাজ, বাট থিং ইজ লোক নাই। অনেস্টলি বলতেছি, ট্রাস্ট মি, লোক নাই। মানে মানে একটা ব্র্যান্ড যে তার কাছে $20,000 $10,000 সাহস করে দিবে স্পেন্ড করার জন্য, এই লোকটাই নাই। অনেস্টলি ট্রাস্ট মি, নাই, জাস্ট নাই। তো এই যে শামীম বস যেই কোর্সটা নিয়ে পিয়াস ভাই যেটা বললো সিআরও, আমার মনে হয় এটা নিয়ে পিএস ভাই অনেক আগে কাজ করছে, বাট সিআরও সম্পর্কে আমার মনে হয় এটা নিয়ে কেউ কথাই বলে নাই, কাজই করে নাই। আই থিঙ্ক ইট উইল বি নিউ মানে থিং আর কি। সিআরও মার্কেটে ডেফিনেটলি অনেক নতুন নতুন অনেকে অনেক কিছু শিখবে, জানবে, অনেক ভ্যালু অ্যাড করবে ই কমার্সে। বেসিক্যালি সিআরও মানে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। মানে এটা কি মিন করে যে আপনি ঢুকবেন, অ্যাড টু কার্ট করবেন, বায়না বাটন দিবেন, চেক আউট করবেন, এইটা হয়ে গেল? ইটস নট সিআরও, এটা সিআরও বলে না। মানে শেয়ারের কাজ অনেক সাইকোলজিক্যাল, কালার বলেন, বাটন বলেন, আপসেল, ক্রস সেল। মানে একটা ওয়েবসাইট, আপনি আপনি একটা ইউজারকে মিডিয়া বাইং দিয়ে আপনার ল্যান্ডিং পেজে ল্যান্ড করাচ্ছেন, মানে আপনার রেসপন্সিবিলিটি কিন্তু বেড়ে গেল। আপনি অলরেডি ফেসবুককে টাকা দিয়ে দিয়েছেন ল্যান্ডিং পেজ ভিউর জন্য। এখন আপনি যদি ওইখান থেকে কনভার্ট করতে না পারেন, তাহলে আপনি মানে আপনি লুজার, মানে আপনি লস করবেন ডেফিনেটলি। মানে একটা ল্যান্ডিং পেজে আসার পর একটা বিজনেসের রেসপন্সিবিলিটি আরো বেড়ে যায়। ওইখানে আপনার ট্রাস্ট গেইন করতে হয়, তারপর একটা অডিয়েন্সের অ্যাংজাইটি রিমুভ করতে হয়, মানে সোশ্যাল প্রুফ দেখাইতে হয়। হুট করে আপনি একটা সিম্পল অ্যাড টু কার্ট বাই নাও বাটন দিয়ে দিচ্ছেন, একটা প্রাইস দিয়ে দিচ্ছেন এবং 90% ডিসকাউন্ট দিচ্ছেন, কনভার্ট হবে না। হয়তো ইনিশিয়াল বুঝতে পারছি। কনভার্ট হবে, বাট ওই অডিয়েন্সের ট্রাস্ট গেইন করতে পারবেন না। তারপরে ওর যে একটা ভয়, ঠিক আছে, এই যে আমি প্রোডাক্টটা নিচ্ছি, এটা 7 দিনে ডেলিভারি হবে নাকি 7 মাস লাগবে ডেলিভারি হতে, এই ইনফরমেশনই আপনার নাই ল্যান্ডিং পেজে, তাহলে তো আলটিমেটলি মানে কাস্টমার কি করবে বলেন? এই যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করা, প্রত্যেকটা জায়গায় কাজ করা, ল্যান্ডিং পেজে, পুরো ওয়েবসাইটে, আপসেল, ক্রস সেল, ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এটা ওটা হ্যান ত্যান। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো সামনে যেটা আছে ডেফিনেটলি খুব ভ্যালু অ্যাড করবে। দ্যাটস ইট। ওকে, সো থ্যাংক ইউ। আমরা আমাদের লাইভটার মোটামুটি শেষের দিকে চলে আসছি। আর হচ্ছে পিয়াস ভাইকে আমাদের মিটিং এ যাওয়া লাগবে, তো পিয়াস ভাইকে হচ্ছে এই জায়গায় একটু আমরা ছেড়ে দেই। ভাই অনেক সময় দিচ্ছেন আমাদেরকে। আমি জাস্ট লাস্ট একটা কোশ্চেন হচ্ছে শামীম বসের কাছে করে হচ্ছে বেসিক্যালি শেষ করব। সেটা হচ্ছে শামীম ভাই, বস, সেটা হচ্ছে আহ, বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের কি বলতে পারি যে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক ভালো করতেছে, অনেক অনেক ভালো করতেছে। তারা গত বছর তারা প্রায় $1 বিলিয়ন মতো নিয়ে আসছে। তো আমরা এই জায়গাটা আসলে অনেক বড় একটা সফল দিই। হ্যাঁ, আমরা এখানে অনেক লোকাল মার্কেট, অ্যাডভান্স মার্কেটিং, ট্রেডিশনাল অনেক কথাবার্তা বলছি। আর ভাই আপনি আসলে এই পটেনশিয়ালটাকে আসলে ভাই কিরকম দেখেন, মানে এটাকে আসলে কোথায় নিয়ে যাওয়া পসিবল বলে শামীম বস আসলে মনে করতেছেন আর কি? আর আমি এই জায়গাতে হচ্ছে পিয়াস ভাইকে একটু ইয়ে করে দিই, পিয়াস ভাই তাহলে তার মিটিংটাতে জয়েন করুন। থ্যাংক ইউ পিয়াস ভাই ফর জয়নিং। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, আপনি মিউট হয়ে আছেন। গতবার নাকি আমার কথা শুনতে পারে না, এখন কি শুনতে পাচ্ছেন? ভাই সাউন্ডটা একটু কেমন জানেন, মানে বেই মানে হ্যাঁ, এখনো কেমন জানি নয়েজ, না ভাই সাউন্ডটা কেমন করে জানি আসতেছে আর কি, একটু সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, মানে এখনো কি তাই? ওরকমই ওয়ান কাইন্ড অফ। শামীম কি আমার কথা শুনতেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ভাই ইয়ে করেন, সমস্যা নেই, পরে সৌরভের তখন। কানের প্রবলেম আছে, শামীমের কান ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে $1 বিলিয়ন মার্কেট ফ্রিল্যান্স। তো এইটা আমরা আসলে কত দূর নিয়ে যেতে পারবো, এটা হচ্ছে একটা পয়েন্ট। ভাই এটার একটা উদাহরণ দিই, হ্যাঁ, ধরেন ওই পপুলেশন পিরামিড, এইটা লিখে একটু সার্চ দেবেন, একটা ওয়েবসাইট পাবেন। তো দেখবেন যে ওই যখন কানাডা কান্ট্রিটা সিলেক্ট করবেন, ইউএসএ সিলেক্ট করবেন, ইন্ডিয়া, বাংলাদেশ সিলেক্ট করবেন, দেখবেন যে আমাদের পপুলেশনটার এই পিরামিডটা হচ্ছে এইরকম বড় দিয়ে এরকম আস্তে আস্তে ছোট হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের এই অঞ্চলে, ইন্ডিয়া বাংলাদেশ বলেন, এই অঞ্চলে হচ্ছে ইয়াং জেনারেশন বেশি। এই ধরনের অর্থনীতিকে বলে ইমার্জিং ইকোনমি। তো এই জায়গাটা কি হয়, দেখবেন বাংলাদেশের আপনি দেখবেন হয়তো 10 থেকে 15% মানুষ, মানে
রিজিকের মালিক আল্লাহ, কিন্তু দেখবেন যে 10 থেকে 15% মানুষ বাকি 80 থেকে 85% বা 90 থেকে 85% মানুষকে খাওয়াই পড়ায়, মানে এরা কাজ করে। আর এইখানে হচ্ছে দেখবেন যে আমাদের বাংলাদেশে ধরেন আনঅফিসিয়ালি ধরেন 2.5 কোটি মতো বেকার, সরি অফিসিয়ালি আনঅফিসিয়ালি 4 কোটি মানুষ বেকার। এখন 4 কোটি মানুষের কি ভাই আপনার ইয়ে আছে, মানে আহ সেরকম আপনার কর্মসংস্থান আছে নাই কিন্তু। তো এই জন্য তো গভর্নমেন্ট এটা ইয়ে করতেছে যে ফ্রিল্যান্সিং এর দিকে। এখন তার মানে আমরা এখানে পারছি না, তাহলে ফ্রিল্যান্সিং এ কি পারবো? হ্যাঁ পারবো, কারণ এই রিসার্চ আমাদের আছে অলরেডি। কারণ ধরেন আপনার এখন এটার মার্কেট কত, প্রায় $700 বিলিয়ন। এইটা 26 তাহলে 30-50-এ যে আরো বড় হবে। তো এখানে কাজ করবে আসলে কারা? এখানে কাজ করবে কিন্তু যে এই অঞ্চলের মানুষই। ইন্ডিয়া যদিও ইউএসএ প্রথমে আছে, আমরা এখন 29তম হয়েছে, আমি সেই জায়গাটা আসছি। তো এই মানুষগুলো কিন্তু আসলে কাজ করবে, তাই না? এখন পয়েন্ট হলো, যদি আমরা মার্কেটের কথা বলি তাহলে তো বিশাল বড়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মার্কেটে টিকে থাকার মতো কিনা আমরা, যে কারণে যে আমাদের রিসেন্ট যে নিউজটা হয়েছে যে সিও ম্যাগাজিন না কোনটার জন্য, যে আমরা হচ্ছে যে 29তমতে আছি, মানে লাস্টের দিক থেকে দ্বিতীয়, আর ইন্ডিয়া আছে দ্বিতীয়, প্রথম দিক থেকে ইউএসএ প্রথম। তো এটা কেন? কারণ হচ্ছে যে আমাদের ধরেন যে আমরা ধরো গ্রাফিক ডিজাইন, আমি বলছি না এটা খারাপ, তারপরে হচ্ছে ছোটখাটো কাজগুলো আর কি, $5-10 কাজ, তারপরে হচ্ছে তোমার ওইটাতে কি বলে এই লিড জেনারেশন, তারপরে হচ্ছে যে আপনার আরো বেশি ছোটখাটো কিছু কাজকর্ম আছে আর কি। এই জিনিসগুলো হচ্ছে যে বেশি করা হয়, বা যারা ফ্রিল্যান্সিং করে দেখবেন যে ম্যাক্সিমাম এই ধরনের কাজগুলোই বেশি করতে চায়। তো এখন যে এই যে এখানে একজন প্রশ্ন করেছিল যে ভাই ডেটা অ্যানালিস্টের ভবিষ্যৎ কি? ভাই ডেটা অ্যানালিস্টেরই ভবিষ্যৎ, তাই না? ডেটা অ্যানালিস্ট যারা করবে তাদেরই ভবিষ্যৎ। তারপরে হচ্ছে তার মানে কি, মানে অ্যানালিটিক্যাল জব এন্ড ডিসিশন বেসড যে জবগুলো থাকবে, সেটা তুমি ভাই ডিজিটাল মার্কেটিং এর এই সেক্টর থেকে বলো, প্রোগ্রামিং এর এই সেক্টর থেকে বলো, বিগ ডেটা মানে এই যে এই জায়গাগুলো থেকে বলো, তুমি যেখান থেকেই বলো, যেখানে অ্যানালিটিক্যাল এবং ডিসিশন বেসড যেখানে কাজ থাকবে, সেই কাজের মার্কেট ভালো হবে এবং ফ্রিল্যান্সিং এ ভালো করা যাবে। আর এই ছোটখাটো লিড জেনারেশন বলো, এই জিনিসগুলো হচ্ছে কি হবে, রিপ্লেসমেন্ট, মানে রিপিটেড জব যেগুলো, সেগুলো রিপ্লেস বাই এআই হবে, তাই না? যেগুলো রিপিটেড জব সেগুলো রিপ্লেস বাই এআই, সিম্পল, এটাই ব্যাপার। তো এই জন্য হচ্ছে অ্যানালিটিক্যাল এন্ড ডিসিশন বেসড যে জবগুলো আছে, যার যেটা ভালো লাগে সেটাই করে, কিন্তু যেটা করেন যে দেখেন যে এই জায়গাটা আছে কি আপনার ওই কাজের মধ্যে, অ্যানালিটিক্যাল এবং ডিসিশন বেসড যে কাজগুলো কিনা, এইটা করেন, তাহলে ভালো কাজ করা যাবে মনে করি আমি। এটা আমি মনে করি না, আমার কোনো কথা নাই ভাই, সব বড় বড় প্লেয়ারদের কথা। বা আপনি নিজেও একটু চিন্তা করলে বুঝতে পারবেন, তাই না? যেমন সেদিন পেঁয়াজ ভাই একটা বলে দিতে যে ভাই আমাকে কি একটা পড়া লেখা দিয়ে কি কেউ চা বানাই দিতে পারবে? হ্যাঁ এটা পারবে। একটা চা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সবাই জানে। একটা মানে এআই বেসড একটা রোবটকে বইলা দিবে, সে নিয়ে চলে আসবে। আমরা দেশের বাইরে যখন যাই তখন কি আমাদের জানলা দরজা, তারপরে হচ্ছে ইয়াগুলো কি রোবট এসে খুলে দিচ্ছে না, তাই না? বা রুমে কোনো কিছু লাগলে কি দিচ্ছে না? রিপিটেড জব, জি। এখানে অ্যানালিটিক্যাল কিছু নেই, ডিসিশন বেসড কিছু নেই। ভাই অমুক রুম থেকে বলছে ভাই আমার 1 কাপ চা লাগবে, সেখান থেকে ইয়া করবে, নিয়ে চলবে, কাইন্ড। এই ধরনের রিপিটেড জব এইগুলো থাকছে, নাও পারে, বাট আমরা কিন্তু কোনো কিছুই বলতে পারি না। আমরা কোনো কিছুই বলতে পারি ভাই, বলতে পারি নাকি? বাট এটা হতে পারে, অথবা আমাদের ওই থট প্রসেস ওই জিনিসটাই হয়তো আসতেছে না, কারণ আজকে যে অবস্থানে আমরা এখানে বসে আছি, এই দিনটার কথা তো আমরা ভাবি নাই ভাই। কারণ আমরা তো ধরেন যে ওই 90s দেখছি, এইটাও দেখতেছি আর কি, তাই না? এটা আমরা হয়তো ভাবিও নাই, অনেক কিছু হয়ে যাবে এবং কালকে হয়ে যেতে পারে, এই আর কি। That's it. ওকে, থ্যাংক ইউ শামীম ভাই এবং হচ্ছে শামীম বসকে। আমরা আমাদের সেশনটা প্রায় শেষে চলে আসছি। আমরা সেশনটা আজকে এখানে শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি একটা ভাই। জিনিস আমাকে বলতে দেন আর কি, হ্যাঁ। আমাদের একটা জায়গায় খুব কন্ট্রাডিকশন তৈরি হয়, সেটা হলো যে এই যে মিডিয়া বায়ের একটা শব্দ, ব্র্যান্ড ম্যানেজার একটা শব্দ, এই জায়গাটার মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। দেখেন
এই যে মানে যে টুলস গুলো, ওই যে শামীমই তো বললো যে টুলস গুলো এখন এত এক্সপার্ট হয়েছে যে এটা তোমার মানে আমাদের থেকে বেশি জানে, পিয়াজ ভাই আমি বলতে পারবো। যাই হোক, মানে টুলস গুলো আসলে সাজানো কিসের উপর ভিত্তি করে জানেন? ওই কোর মার্কেটিং এ আপনি যেগুলো করেন, ওই নিউরো মার্কেটিং বলেন আর যে মার্কেটিং বলেন, ঠিক ওইভাবেই সাজানো। দেখবেন আমরা যখন মার্কেটিং এ ধরেন তুমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছ, ওই ক্যাম্পেইনের মধ্যেই কিন্তু বলে দিচ্ছে তোমার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কারণ ওই টুলসটা তো ওইভাবেই সাজানো। জাস্ট ট্রান্সফর্মিং। শামীম কি তুমি আমার সাথে এই কথা একমত না? একমত না, ট্রুলি বলতে হবে কিন্তু, মানে এখানে সবাই আছে এবং বলতে হবে তোমার এই টুলসটাই Definitely. কিন্তু বলে দিচ্ছে তোমার কি স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। ফেসবুক তো তার অডিয়েন্সকে হ্যাঁ, অ্যানালাইসিস করে, তার বিহেভিয়ারকে অ্যানালাইসিস করে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কাকে কখন দেখানো উচিত। আপনি যদি হ্যাঁ, বলেন ওই ব্র্যান্ড ম্যানেজারে ট্রান্সফার হয়েছে ইকুয়াল টু টুলস হয়েছে ভাই, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এখানে কন্টেন্ট নিয়ে কাজ করা ওই চিন্তাটা, দেখা যাচ্ছে এই চিন্তাটা এক সময় করে দেবে। আপনি সিচুয়েশন বলে দিবেন, আমার বিজনেসের সিচুয়েশন এই, আমার অডিয়েন্স এই, আমি এখন এই অবস্থানে আছি। দেখবেন আপনার ওই ওই এআই বলে দিচ্ছে, মানে ব্র্যান্ড ম্যানেজারের যে কাজটা করে না, যে ওই যে জ্বললে পারে ওইটা কাজ করে, ও এই থিঙ্কিং ওই বলে দিবে, এই সিচুয়েশন প্যাটার্ন, মানে দিনটা কিন্তু ওখানে বন্ধ, ওই জায়গাটা আসবে। দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। যারা অডিয়েন্স ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর মতো আমাদের আজকের সেশনটাতে আপনারা পার্টিসিপেট করছেন, মহাসমাবেশটাকে আপনারা সফল করছেন। তো আজকের সেশনটা আমরা এখানে শেষ করতেছি, অনেক রাত হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শামীম ভাই এবং শামীম বসকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড গুড নাইট। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। সে পর্যন্ত ভালো। ওকে। বেঁচে থাকলে কথা